ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, এটা ক্লাস 8 মনে হয় কিছুটা পেয়েছো। হ্যাঁ, এতটা ডিটেলস হয়তো নয়, বা প্রায় পড়লে একটা ডিটেলস আছে সব কিছু বলতে। তো এখানে প্রথমে কিছু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস সেইগুলো তো আমরা জানি যে ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে বেসিক্যালি আমাদের যেটা আসে আর কি, সেটা হচ্ছে তোমার কিছু সে এবং খুব কমন তার টেস্ট, খুব কমন ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে তার সলিবিলিটি, তার কালার, তার অর্ডার, তার বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট। কোনো কম্পাউন্ডসের বেসিক্যালি যদি আমাদের ফিজিক্যাল প্রপার্টিসগুলো বলতে হয়, তাহলে ফিজিক্যাল চেঞ্জ মানে ফিজিক্যাল কি চেঞ্জ হবে সেটা বুঝতে হবে, ফিজিক্যাল প্রপার্টিস। তো সেই ফিজিক্যাল প্রপার্টিস যদি কোনো কম্পাউন্ডের কোনো সাবস্টেন্সের বলতে হয়, তাহলে বেসিক্যালি সেই প্রপার্টিসগুলোর চেঞ্জ, তো ফিজিক্যাল চেঞ্জ বেসিক্যালি ইনক্লুড করবে সেই প্রপার্টিসগুলোর চেঞ্জ। যদি হয় সে সাপোজ ধরো তার কালারের কিছু চেঞ্জ হলো কোথাও কিছু, তো এটা একটা ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল চেঞ্জ বলবে, কি একটা টেস্টের কিছু চেঞ্জ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ফিজিক্যাল প্রপার্টিস গুলো, আর কিছু রয়েছে তাদের কেমিক্যাল প্রপার্টিস কিছু রয়েছে। তো ফিজিক্যাল প্রপার্টিস কিছু আছে, কেমিক্যাল প্রপার্টিস কিছু আছে, তো সেগুলো আগে দেখে নেওয়া যাক। তো ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে মেনলি প্রথম হচ্ছে বয়লিং পয়েন্ট আছে, তারপরে আছে হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট। এই প্রপার্টিগুলো খুবই ইউনিক প্রপার্টি, কারণ একটা বয়লিং পয়েন্ট একটা মেল্টিং পয়েন্টের উপর বেস করে তুমি একটা কম্পাউন্ডের পুরো একদম, কারণ একটা পিওর কম্পাউন্ডে একটা শার্প বয়লিং এন্ড মেল্টিং পয়েন্ট থাকবে, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা। তো সেটা থেকে তুমি কম্পাউন্ডটাকে কনফার্ম করতে পারো একদম, এবং সেটা যে ইমপিওর কম্পাউন্ড সেটাও তুমি কনফার্মের সাথে বলতে পারো, যদি কোনো এরকম বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টের ডাটা কোনো কম্পাউন্ডের সাথে ম্যাচ না করে, বা একটা রেঞ্জ অফ ডিগ্রি সেলসিয়াস জুড়ে আর কি, মানে ওই টেম্পারেচার জুড়ে যদি সেই বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট আসতে থাকে, তাহলে বেসিক্যালি তুমি এটা বলতে পারো যে কম্পাউন্ডটা ইমপিওর। তো খুব ইম্পর্টেন্ট প্রপার্টিস বেসিক্যালি এই দুটো। তারপরে তো আরো আছে ডেনসিটি, তারপর আছে সলিউবিলিটি। কারণ এগুলো আমরা হায়ার ক্লাসে যখন কোনো কম্পাউন্ড বা স্যাম্পল অ্যানালিসিস করতে দেবে ক্লাস 11-12 দিকে, তখন এই জিনিসগুলো আগে আমরা মেজার করি, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, তার সলিবিলিটি, তার কালার, তার অর্ডার এটসেট্রা। তার অর্ডার বেসিক্যালি এইগুলো হচ্ছে আমরা করে থাকি, টেস্ট ইত্যাদি। আচ্ছা, তো এই ফিজিক্যাল যে কিছু প্রপার্টিস আছে, যেগুলো কিছু সিম্পল ফিজিক্যাল অবজারভেশনের মাধ্যমে সেগুলো আমরা বলে ফেলতে পারি, যে কোনো সলিড সাবস্টেন্স বা লিকুইড সাবস্টেন্স যাই কিছু হোক, যেগুলো হচ্ছে কালার, অর্ডার এবং একটা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। বেসিক্যালি এখন ইলেকট্রনিক্স গেজেটস এসে গেছে, বেসিক্যালি সেইগুলোর মধ্যে ওই স্যাম্পলটাকে একটু পুট করে দিয়ে বাইরের স্ক্রিন থেকে দেখার যে টেম্পারেচার তুমি বাড়ানোর অপশন আছে তোমার কাছে, নব ধীরে ধীরে ঘোরালে একটু টেম্পারেচার উঠতে থাকে, সেটা মেল্ট করছে কিনা দেখা যায় এভাবে। তো সেইভাবে করে টোরে তুমি ইজিলি সেইগুলোকে বলে ফেলতে পারো। এবার আসছে আমি কিছু কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস বেসিক্যালি হচ্ছে তারা যারা কিছু কিছু মলিকুলের মধ্যে কিছু আইদার মানে মলিকুলের যে বন্ড থাকে, কিছু বন্ড ফন্ড ভেঙে গেছে, বা তার কিছু চেঞ্জ হয়েছে, মলিকুলটা ইটসেলফ চেঞ্জ হয়েছে মলিকুলার স্ট্রাকচারে, যার ফলে সেই প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো বেসিক্যালি কেমিক্যাল চেঞ্জের সঙ্গে রিলেটেড, মেনলি রিয়াকশনস টাইপ। বেসিক্যালি রিয়াকশনস হলে তো জেনারেলি কিছু বন্ড ভাঙে, বন্ড তৈরি হয়, নতুন বন্ড, রিয়াকশনস মানে করতে করতে ব্যাপারটা এইরকম। তো
বেসিক্যালি রিয়াকশন ওরিয়েন্টেড বলতে পারি, সেখানে কিছুটা রিয়াক্ট করে গেছে এরকম ব্যাপার। কোনো নতুন কম্পাউন্ড তৈরি হয়েছে, পুরোনো কম্পাউন্ড সেই ফর্মে নেই, সে অন্য, অর্থাৎ কোনো নতুন অ্যাটমের সঙ্গে আবার কম্বিনেশন তৈরি হয়েছে তার। তো সেইভাবে পুরোপুরি একটা অ্যাটমের পুরো রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপার থাকে কোনো একটা মলিকুলসের মধ্যে, বা ইটস এর মলিকুল রিয়াক্ট করেও বেসিক্যালি তারা অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়। তাহলে এই যা কিছু প্রসেস হচ্ছে সেগুলোকে আমরা জেনারেল কেমিক্যাল রিয়াকশনস বলে থাকি। কেমিক্যাল প্রপার্টিস এবং যে কেমিক্যাল চেঞ্জগুলো সেই যে অ্যাসোসিয়েটেড আছে যে ব্যাপারটার সঙ্গে, সেগুলো কেমিক্যাল প্রপার্টিস। অ্যান্ড সেই কেমিক্যাল প্রপার্টিস বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে তার কম্পোজিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ইট ইজ কম্পোজিশন। কম্পোজিশন মিনস কিছু নয়, সাপোজ ধরো আমার সে হাইড্রোকার্বন, ধরো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি ছিল কিছু একটা, সে CH4, তাকে তুমি অক্সিজেন দিয়ে পুড়িয়েছো, অক্সিজেন দিয়ে বার্ন করেছো, সে CO2 তে কনভার্ট হয়ে গেল, প্লাস জলেও কনভার্ট হয়ে গেল। এখানে বুঝতে হচ্ছে এইচ এর সঙ্গে অক্সিজেন কম্বাইন করে জল হয়েছে, কার্বনের সঙ্গে অক্সিজেন কম্বাইন করে CO2 হয়েছে। এইভাবে ধরো হাইড্রোকার্বনটা পুড়ে গেছে, পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের জল হয়েছে, অক্সিজেন বার্ন করে দিয়েছো, তাকে অক্সিডাইজ করে দিয়েছো। তো এটা একটা কেমিক্যাল চেঞ্জ কেন? কারণ যে স্পেসিসটা এখানে ছিল সে তো আর নেই, উল্টে তারা কেউ নেই, তার সব বন্ড টন্ড ভেঙে গেছে। আমরা একটু ডিটেলস যদি যাই আর কি, স্ট্রাকচারালি ব্যাপারটাকে একটু দেখছি খুব, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে কম্পোজিশনের চেঞ্জ হয়েছে। এবং আরো ডিটেলসে এই কার্বনটার বেসিক্যালি এরকম 4টে হাত পা ছিল, এগুলো তার বন্ড, একটা করে বন্ড বলা হচ্ছে। আর অক্সিজেন এরকম দেখতে ছিল স্ট্রাকচারালি। কার্বন ডাইঅক্সাইড দেখতে হয়ে গেছে এরকম, তার দুটো বন্ড আছে। এগুলো না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। এখন তুমি এইভাবে বোঝো যে দেখো স্ট্রাকচারাল এই জিনিসটা নেই, এবং সেই CH4 যে কেমিক্যাল কম্পোজিশন ওয়ালা কিছু একটা ছিল সে আর নেই, তার বদলে অন্য কেমিক্যাল কম্পোজিশন ওয়ালা কার্বনের সঙ্গে অন্য কেউ এসছে এবং অন্য বন্ড ফরমেশন হয়েছে, তাই তো? তো এই কেমিক্যাল চেঞ্জের সঙ্গে বেসিক্যালি অ্যাসোসিয়েটেড যে প্রপার্টিস সেগুলো কেমিক্যাল প্রপার্টিস, এবং সেইগুলো কেমন না কম্পোজিশন অথবা চেঞ্জ ইন কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স সেটা হয়ে যায়। কম্পোজিশন বলতে কি না, এখানে একটা কার্বন ছিল, কার্বন ইকুয়াল টু 1 যদি বসে, হাইড্রোজেন ইকুয়াল টু 4 ছিল, এটা ছিল মিথেনের অ্যাটমিক কম্পোজিশন। এই অবস্থা মিথেন যদি সে এক্সিস্ট করতো তাহলে এমন কিছু স্পিসিস থাকবে যার হয়তো একটা কার্বন আবার 4টা হাইড্রোজেন এরকম কম্পোজিশনের কিছু পাওয়া যাবে, কিন্তু সেরকম কম্পোজিশনের কিছু পাওয়া যায়নি। কার্বন এখানে যা পাওয়া গেছে, একটা কার্বন পাওয়া গেছে, কিন্তু সেটা আসে অ্যাকচুয়ালি দুটো অক্সিজেন অ্যাটমের সঙ্গে। এগুলো হচ্ছে তাদের কেমিক্যাল কম্পোজিশন। বোঝা গেল? কোনো কম্পাউন্ডের কেমিক্যাল কম্পোজিশন, শুধু কম্পোজিশন এরকম। তো খুব যেটা কমন তুমি দেখতে পাবে কোনো কেমিক্যাল মানে প্রপার্টিস বলতে গেলে আমরা বলবো, সেখানে বেশি করে তার কম্পোজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং সে জেনারেল একটা কেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে যাচ্ছে, সেই কারণে এরকমটা হয়ে থাকে। কেমিক্যাল রিয়াকশন মানে বন্ড মেকিং অ্যান্ড বন্ড ব্রেকিং প্রসেস, বা নতুন বন্ড তৈরি হবে, পুরোনো বন্ডগুলো ভাঙবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো নানা রকম আমরা কেমিক্যাল রিয়াকশন দেখবো। আমি একটা শুরুর দিকে একটা, সেটাকে বলে কম্বাশন রিয়াকশন, পুড়ে যাওয়া, কার্বন পুড়ে যাচ্ছে, সেটাকে বলা হয় সেটা কম্বাশন রিয়াকশন, কম্বাশন রিয়াকশন। তো এরকম নানা রকমের ঘটনা দেখতে থাকবো। তখন উপর থেকে এটা বোঝা গেল যে কেমিক্যাল প্রপার্টিজ মানে চেঞ্জ ইন কম্পোজিশন হয়ে যাবে, কম্পাউন্ডের যে ফর্মুলা সেখানে চেঞ্জ দেখতে পাবো, কম্পোজিশনে চেঞ্জ দেখতে পাবো। আর ফিজিক্যাল প্রপার্টিজ মানে দেখবো, ও আচ্ছা আচ্ছা এরকম হয়েছে, সলিবিলিটি কালার এরকম ছিল, এরকম হয়ে গেছে, অর্ডার এই ছিল, তাই হয়ে গেছে। এগুলো সব ফিজিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দ্য চেঞ্জ অফ ফিজিক্যাল প্রপার্টিস গুলো বেশি। এটা আমাদের একটা পড়তে পড়তে প্রথমে ধারণা, তারপর ডিটেল তো প্রত্যেকটা জায়গাতে আমাদের ঢুকতে হবে বেসিক্যালি। এবারে ধীরে ধীরে আমরা একদম পুরোপুরি ডেফিনেশনের দিকে চলে যেতে চাইছি। ঠিক ডেফিনেশন একদম এক্স্যাক্টলি হয়তো এক্সামে লিখতে দেয় না এসসি বোর্ডগুলোতে, কিছু কোশ্চেন্স কেমনটা আসে তুমি জানো, বা আমি শেষের দিকে বলে দেবো, এক্সারসাইজও থাকে যে কিছু প্রসেসের নাম বলে তোমাকে অ্যাসোসিয়েট করে চিনতে হবে কোনটা কেমিক্যাল চেঞ্জ কোনটা ফিজিক্যাল চেঞ্জ, এবং তার রেসপেক্ট একটা হয়তো রিজনের একটা লাইনের মধ্যে লিখে দিতে হতে পারে সেটা। তো ফিজিক্যাল চেঞ্জ মানে এরকম একটা চেঞ্জ বেসিক্যালি, এটা একটু রিভার্সিবল টাইপের, খুবই ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিসের যদি বক্তব্য আমি বলি, তাহলে এরকম একটা প্রসেসের
আন্ডার একটা সাবস্টেন্স গেছে, বা এরকম কোনো ফিজিক্যাল প্রসেস বলা হচ্ছে, মানে এরকম কোনো প্রসেসের কথা বলা হচ্ছে, বা ফিজিক্যাল চেঞ্জ মানে এরকম কোনো চেঞ্জের কথা বলা হচ্ছে যেটা একটা সাবস্টেন্সের উপর দিয়ে গেছে, সেই চেঞ্জটা সাবস্টেন্সটা হয়েছে, কিন্তু সেখানে তার কোনো হয়তো দেখবে কেমিক্যাল কম্পোজিশনটা জেনারেলি আনচেঞ্জ থাকছে। কি হয়েছে না, এমন একটা ধরনের চেঞ্জ হয়েছে যেখানে বেসিক্যালি তার খুব কমন যেটা বলি স্টেট চেঞ্জ হওয়া আর কি, এরকম কিছু কিছু ওয়েসে আমি এটাকে দেখাচ্ছি করে করে। এটা আমরা প্রথম ক্লাসে একটু দেখিয়েছিলাম ওই সলিড গ্যাস এই জায়গাটাকে পড়াতে গিয়ে, সেটাকেই আমি তোমাকে ইনিশিয়ালি এক্সাম্পল আকারে দিয়ে সে শুরু করতে পারি, ঠিক আছে। তো এই ফিজিক্যাল চেঞ্জ ব্যাপারটা এরকম হচ্ছে, যেটা তো থাকছে, সাথে আমি কিছু ক্রাইটেরিয়া এখানে 1-2 করে লিখছি। প্রথমে সে জানি না সেই ব্যাপারগুলো পরে দেখাচ্ছে, দেখি ডেফিনেশন, আচ্ছা কম্পারিজনে এগুলো বলছে, ঠিক আছে, তাহলে এখানে বলে লাভ, পয়েন্ট আকারে দেখাচ্ছে, তাহলে ঠিক আছে, ওখানে দেখে নেবো। তাহলে এখানে মেনলি যেটা বলার সেটা হচ্ছে একটা সাবস্টেন্স, সাপোজ আমি তাহলে এক্সাম্পলটা ইউজ করে দিই, সেখানে আমরা দেখেছিলাম যে বাই দ্য সাপ্লাই অফ এনার্জি কিভাবে সে একটা চেঞ্জ এরকম হয়। সে একটা সলিড, সলিড একটা বলেছিলাম যে একটা রেগুলার প্যাটার্নস অফ অ্যাটমস থাকে এবং একটা পার্টিকুলার ডিস্টেন্সে এই অ্যাটমসগুলো বসে থাকে। অ্যাটমস থাকতে পারে, এই লাল লাল যে ডটগুলো আমি ড্র করছি একটা পার্টিকুলার প্যাটার্ন মেনটেন করে, একটা পার্টিকুলার ডিস্টেন্সও মেনটেন করে, রেগুলার অ্যারেঞ্জমেন্ট ড্র করছে। এইগুলোকে বেসিক্যালি এই পজিশনসগুলো বা এই জায়গাগুলোতে বা এইগুলো শুধুমাত্র যে অ্যাটম হবে তা নয়, তারা আয়ন্স হতে পারে, ঠিক আছে। এই লাল ডট যাদেরকে এখানে আমি ড্র করেছি নানা স্পেসিস হতে পারে, এরা অ্যাটমসও হতে পারে, এরা আয়ন্স হতে পারে, আয়ন্স মানে বোথ ক্যাটায়ন্স এন্ড আয়ন্স হতে পারে, বা পজিটিভ নেগেটিভ আয়ন্স হতে পারে, আবার এরা মলিকুলও হতে পারে। মলিকুল এরকম ভাবে কি করে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, এখানে এখানে একটা ওয়াটার এরকম H2, এখানে একটা H2 এরকম ভাবে থাকতে পারে পরপর পরপর। এটা সলিডের রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যাটমস অর আয়ন্স অর মলিকুলস এরকম ভাবে থাকতে পারে। তো সেটাকে যখন আমরা হিট দিই বা সাপ্লাই অফ এনার্জি করি, বেসিক্যালি এখানে হিট আমরা সাপ্লাই করি, খুব কমন আমি এক্সাম্পল দেবো, সে সলিড বেসিক্যালি সে আইস, তো আইসের মূল পার্টটাই হচ্ছে বেসিক্যালি H2O, তুমি ব্র্যাকেটে তার ফেজটা লিখতে পারো এরকম ভাবে, সলিড ব্র্যাকেটের মধ্যে এস লিখে মধ্যে সলিড ফেজ আছে, H2O ইন সলিড ফেজ, ঠিক আছে, সলিড। তো জিনিসটা চেঞ্জ হয়নি, জিনিসটা হচ্ছে H2O আছে, তার কম্পোজিশন হচ্ছে কম্পোজিশন স্টাইলে যদি তুমি বলো, এখানে বেসিক্যালি সে কম্পোজিশনে কি আছে না, দুটো আছে হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, এদের কম্পোজিশন, তাই তো, এটা আছে। হ্যাঁ, ডিস্টেন্স কমে বেড়ে যেতে পারে, তো সেটার জন্য তো অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল চেঞ্জটাই হচ্ছে বেসিক্যালি, বুঝতে পারছো। হিট দিলে এখন এদের মধ্যে শুধু আমরা একদিন শুধু ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল এগুলো ছিল না, শুধু ভাইব্রেশন ছিল হালকা অল্প করে, তার মেইন পজিশন থেকে এরকম করে সে অসিলেট হতে পারতো, প্রত্যেকটা অ্যাটম রেসপেক্টিভলি আমি দেখেছিলাম এরকম করে কাঁপতে থাকতে, এটা আছে। এবার যখন লিকুইডে চলে এলো ব্যাপারটা হিট করার পরে, সাপোজ সেখানে একটু ডিস্টেন্সও বাড়লো, একই স্পেসিসকে আমি রিপ্রেজেন্ট করছি, সেখানে একটু ডিস্টেন্সও বাড়লো এবং তাদের এখন মোশন এসছে, মোটামুটি ডিস্টেন্স বেড়েছে তাদের মধ্যে, ইরেগুলার টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট তো অবশ্যই এসছে, কিন্তু তাদের মধ্যে এখন হচ্ছে মোশন, মানে এ এখন দৌড়ে এদিক ওদিক হালকা হালকা যেতে পারে, ট্রান্সলেশনাল মোশনটা একটু এসছে, রোটেশন তো ডেফিনেটলি এসছে, ভাইব্রেশন বেশ ভালো মতোই এসছে, একটু হিট দিয়েছে, ওর মধ্যে কিছু এনার্জি সাপ্লাই করছে, যার ফলে মলিকুলস গুলো বা অ্যাটমস গুলো যারা আছে তারা একটু একটু করে আরো এনার্জাইজড হয়েছে, তাই তো। আগের দিন আমরা দেখেছিলাম গ্যাস করতে গিয়েও দেখেছি। তো সেখানে তাহলে এখানে মলিকুলস গুলো এনার্জি পেয়েছে, একটু পেয়ে হচ্ছে এনার্জাইজড হয়েছে এরকম। তো এই মোটামুটি স্টেটটা যে আমরা বলছি লিকুইড, এই লিকুইড ফর্মটাকে আমরা ওয়াটার, যেটা আমরা সার্ভাইভ করি খেয়ে দেয় আর কি, সেটা এই ফর্মটা রিপ্রেজেন্ট করা হচ্ছে H2 ব্র্যাকেটে L, H2 লিকুইড। কম্পোজিশন কি, কম্পোজিশন স্পেসিস চেঞ্জ হয়নি, H2 আছে, তার মধ্যে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, ক্লিয়ার তো ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ স্যার। এরপরে তুমি আরো এনার্জি সাপ্লাই করছো, হিট দিচ্ছ, হিট দিলে তারা একদম অনেক দূরে দূরে ইচ্ছা মতো এখন
এবং তারা যেখানে খুশি দৌড়াদৌড়ি করতে পারে, যেদিক খুশি সেদিক মানে দৌড়ে যেতে পারে তাদের। আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি না, বাজে হয়ে যাবে পিকচারটা। এদিক খুশি এদিক এদিক, যেদিক খুশি অ্যারো দিয়ে তারা মুভ করতে পারে। মানে এরা যতটা পারে এরা অতটা পারে না, কারণ বুঝতে পারছে এরা একটু কাছাকাছি আছে অনেকটা, যদি ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে সেইভাবে, তো সেটা এরা পারে। তো এটাকে আমরা বলছি তার হচ্ছে গ্যাস ফর্ম, এর নাম হচ্ছে গ্যাসিয়াস। তো বলা হয় না, এখানে ভেপার কথাটা ইউজ করে, ভেপার ফর্ম। এটা হচ্ছে ওয়াটার ভেপার, গ্যাস ফর্ম বলতে পারো, অসুবিধা নেই। গ্যাসের কোন ছোট একটা পার্থক্য আছে, সেটা পরে দেখা যাবে। ওয়াটার ভেপার বললাম, ওয়াটার গ্যাস ফর্ম। সেটা আমরা এভাবে H2O যদি লিখি তাহলে ব্র্যাকেটের মধ্যে ভ্যাপ লেখা থাকে, অথবা H2O in G ফর্মেও লেখা থাকে, অথবা H2O in V ফর্মেও ছোট করে লেখা থাকে। তো এইটা হচ্ছে এই কম্পোজিশন কি, H2O মলিকুলটাকে যতক্ষণ তুমি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন না বানাচ্ছ ততক্ষণ কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না। কম্পোজিশন কি আছে, কম্পোজিশন আছে হচ্ছে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তো বাই দ্য সাপ্লাই অফ এনার্জি তুমি কি করলে, আগে কিন্তু গ্যাস পড়েছে আরো ক্লিয়ার, আমি এটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে তার মধ্যে থাকা ইন্টারমলিকুলার সেপারেশনটাকে বাড়িয়ে দিয়েছো, তাকে আরো এনার্জি ভরে দিয়ে তাকে তার মধ্যে আরো ট্রান্সলেশনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল মোশনসগুলোকে আরো অ্যাক্টিভ করে দিয়েছো, আরো জোরের সঙ্গে করে দিয়েছো, যার ফলে সে এক একটা এই জিনিসগুলো কি এক একটা বেসিক্যালি ফেজ চেঞ্জ তার হয়ে হয়ে গেছে। এটা যদি আমরা বলি ফেজ সলিড টু সে লিকুইডে গেছে এবং লিকুইড টু সে ভেপারে গেছে, এরকম। তো বাই এই হিট সাইনটা এরকম ট্রায়াঙ্গুলার এরকম সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এইগুলো তার হয়েছে, এটাকে আমরা কি বলছি, তার স্টেট চেঞ্জ। স্টেট বেসিক্যালি তার ফিজিক্যাল আসপেক্ট, ফিজিক্যাল স্টেটেরই কথা বলা হচ্ছে। তো এখানে ফিজিক্যাল স্টেট বা যেটাকে আমরা বলি হচ্ছে ফেজ, ফেজ চেঞ্জ হয়েছে, সলিড ফেজ থেকে লিকুইড ফেজে গেছে, লিকুইড ফেজ থেকে ভেপার ফেজ বা গ্যাস ফেজে গেছে। তাহলে এখানে স্পিসিসটা একই রয়ে গেছে। খুব এই এক্সাম্পল দিয়ে পড়লে খুব পরিষ্কার ব্যাপারটা একদম গেঁথে যাবে। আরো আরো প্রচুর এক্সাম্পল দিয়ে বেসিক্যালি এই চ্যাপ্টারকে ক্লিয়ার করা এবং নানা রকম প্রসেসের সঙ্গে নিজেকে পরিচিত করানো, আর কিছু নয়। ফিজিক্যাল স্টেট বা ফিজিক্যাল সরি ফেজ চেঞ্জ হয়েছে, সেই সলিড ফেজ থেকে লিকুইড ফেজে গেছে, বা সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে গেছে, তো লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে গেছে বাই দ্য গেইনিং অফ এনার্জি ফ্রম দ্য আউটসাইড সোর্স, সেটা তার হয়েছে। তো এটা একটা জাস্ট ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ কি করে বুঝছো, ওই যে আমরা সে চেক করতে বলেছি ডেনসিটি, সে চেক করতে বলেছি তার এ ফর্ম না জিনিস যেগুলো লিখেছে সেগুলো চেক করলে তুমি বুঝতে পারবে যে তার H2 সলিডের বয়লিং পয়েন্ট আলাদা, H2 লিকুইডের বয়লিং পয়েন্ট আলাদা, H2 ভেপার তার তো বয়লিং পয়েন্ট নেই, যাই হোক। তো যার যেটা দিয়ে চেক করা যাবে, এই জিনিসগুলো যখন চেঞ্জ হচ্ছে, এই প্রপার্টিসগুলো যখন চেঞ্জ হচ্ছে, তখন সেগুলো সব হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। আমরা যদি কোনো কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জ হয়, আমি এবার খুব ইজি দেখাচ্ছি, তুমি এমন এনার্জি সাপ্লাই করো, সবই এনার্জি সাপ্লাই দিয়েই করে। সাপোজ এবার তুমি দেখো যে তুমি এমন একটা এনার্জি সাপ্লাই করেছো, H2O এই স্পেসিসটা বেসিক্যালি, এখানে আমি হিট আর হিট এক্স্যাক্টলি হিট ফর্মে আমি ধরো দিচ্ছি না, হিট ফর্মে দেওয়াই যায়, সেটা তোমার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা একটা এনার্জি সাপ্লাই হয়েছে একটা ইলেকট্রিক মানে একটা ইলেকট্রিক, এটাকে ইলেকট্রোলিসিস বলে দেওয়া হবে, কিন্তু একটু অ্যাসিডিফাইড ওয়াটার নিতে হবে তার জন্য। তো ঠিক আছে, এখন তুমি এখন সিম্পল এনার্জি ফর্মে মনে রাখো, তুমি একটা কিছু এখানে অবশ্যই এনার্জি ইউটিলাইজ করেছো আগের মতো। করলে কি হয়েছে না, সে হাইড্রোজেন অ্যান্ড হচ্ছে অক্সিজেন তৈরি করেছে, ঠিক আছে। তাহলে এখানেও এনার্জি সাপ্লাই করলে, কিন্তু করার ফলে কি হলো, স্পেসিসটা ফর্মুলা আগে কি ছিল H2 আছে, এখন কি H2 আছে না, এখন H2 নেই। একটা দেখাচ্ছে যে দুটো H মিলে একটা এরকম ঘটনা ঘটেছে, একটা দুটো এরকম অক্সিজেন হয়ে গেছে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমার এবার এটার অ্যাসোসিয়েটেড মানে কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জ একসাথে হতে পারে, তার জন্য আমরা তাকে কেমিক্যাল চেঞ্জই আলটিমেটলি নাম দিই হয়তো। তো এখানে কি হয়েছে না, দেখে বুঝতে পারছি যে স্পেসিস গুলো আলাদা আলাদা হয়ে গেছে, অন্যরকম অন্য অন্য স্পেসিস তৈরি করেছে। কেমিক্যাল কম্পোজিশন বসালেই বুঝতে পারবে পরিষ্কার যে তা শেয়ার নেই, যে আগে থেকে ছিল কিছু একটা ঘটনা ঘটেছে যার ফলে শেয়ার নেই। তার মানে এটা ডেফিনেটলি তোমাকে একটা কেমিক্যাল চেঞ্জের কথাই বলছে।
তাহলে এই এক্সাম্পলটা বেসিক্যালি মাথায় রেখে আমরা একটু ধীরে ধীরে এগিয়ে যাই, যে যে ঘটনাগুলো, যে অ্যাসপেক্টগুলো বলছে সেগুলো পড়তে থাকলে আমরা বুঝতে পারবো পরিষ্কার করে যে ব্যাপারটা কি। এবং সেটা দিয়েই বেসিক্যালি বইটাও শুরু করেছে, এরকম যে ওয়াটার নানান রকম প্রসেসগুলো থ্রু দিয়ে যাচ্ছে এবং সেটা কি কি হচ্ছে, খুব সেগুলোতে যাচ্ছে। তাহলে যেটা ব্যাপারটা হচ্ছে যে সাবস্টেন্স আন্ডারগোজ এ কাইন্ড অফ চেঞ্জ ওয়েন সাবজেক্টেড টু দ্য এনার্জি, একটা পার্টিকুলার এনার্জি চেঞ্জের কাছে তাকে রাখা হচ্ছে, তখন whenever এনার্জি ইজ অ্যাডেড হতে পারে, অথবা সে ম্যাটার থেকে রিমুভও করে নেওয়া হতে পারে। ধরো তুমি গ্যাসকে লিকুইড বানিয়ে দিচ্ছ, লিকুইডকে সলিড বানিয়ে দিচ্ছ, এনার্জি শুধু অ্যাডেড হবে যে তা নয়, এনার্জি তুমি অ্যাবজর্বও করে নিতে পারো, রিমুভ করে নিতে পারো ফ্রম দ্য ম্যাটার। ম্যাটারের মধ্যে একটা সার্টেন চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসগুলো যদি কেমিক্যাল কম্পোজিশনকে একই রেখেছে, যাই চেঞ্জ করতে থাকো সবই ফিজিক্যাল চেঞ্জের আন্ডারে চলে যাবে, যতক্ষণ না কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হবে। খুব কমন হিসেবে বইতে ইউজ করেছে, যেটা আমাদের লাস্ট স্টেপে আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে লিকুইড থেকে ভেপার হয়ে যাওয়া, দ্যাট ইজ ইভাপোরেশন। তোমাকে বলতে হবে যে ইভাপোরেশন প্রসেসটা কি প্রসেস, ঠিক আছে? ইভাপোরেশন কি, ইভাপোরেশন অফ লিকুইড কি ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ? তাহলে ইভাপোরেশন প্রসেস সম্পর্কে তোমাকে বলতে হচ্ছে যে এই সমুদ্র নদী নালার জল সব হচ্ছে ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে গরমকালে, তো এটা কি প্রসেস, কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, ফিজিক্যাল প্রসেস না কেমিক্যাল প্রসেস? তো ইভাপোরেশনে হয় কি, তুমি ভালো করে প্রসেসটা অ্যানালাইসিস করছো, ইভাপোরেশনে হয় কি H2O সে থাকে লিকুইড ফর্মে, আমি ফর্মুলা স্টাইলে লিখছি বুঝতে পারবে, সেখান থেকে সে চলে যায় H2O ভেপার ফর্মে, এই ফর্ম সে কি ইউজ করে না, বেসিক্যালি সূর্যের আলোটাকেই সে মানে হিট আকারে ওইটাই, বা অ্যাটমসফিয়ারে যে হিট সেটাকে ইউজ করছে, সো করে সেরকম চেঞ্জ হচ্ছে। তো পরিষ্কার তোমার কাছে এটা বলতে হবে, এটা জাস্ট ফিজিক্যাল চেঞ্জ বাই দ্য অ্যাবজর্পশন অফ এনার্জি, H2 molecules basically goes from liquid state to vapor state. তো এটা একটা ডেফিনেটলি ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার একদম? হ্যাঁ। ওকে, আচ্ছা। এবার এই যে আমি রিভার্সিবলের কথাটা বলবো, থেমে গেছে, সেইটা হচ্ছে যে তুমি উপরে আবার এক্সাম্পলে চলো, এই ফিজিক্যাল যে চেঞ্জগুলো করিয়েছো তুমি এবার উল্টো দিকে হাঁটো, এদিকে তুমি বেসিক্যালি যদি হিট সে এই ব্যাপারগুলোকে তুমি এরকম ভাবে লেখো, হিট অ্যাডেড বলে, এখানে এনার্জি লাগবে, তো এগুলোকে সব তুমি যদি হিট ফর্ম অফ এনার্জি সেটা যদি এডিট করো, তাহলে যখন তুমি এবার উল্টো দিকে যাবে, সাপোজ ধরো তুমি যাচ্ছ এবার করতে চাইছো এদিক থেকে এদিকে আসতে চাইছো, এদিক থেকে এদিকে আসতে চাইছো, আসা যায়, আমরা আসি লিকুইডকে ফ্রিজের মধ্যে তো লিকুইড রেখে দিয়ে আইস হয়ে যায়, এরকম ভাবে একটু কমন আসি আমরা। তো যদি ব্যাকওয়ার্ড গুলো করানো হয়, তাহলে কি হয়, এই জিনিসগুলো হচ্ছে রিভার্সিবল, মানে তাকে আমি ব্যাক করালে আবার দেখো সে ব্যাক হয়ে যাচ্ছে। আমি লিকুইড সলিড থেকে প্রথম তাকে হিট করে লিকুইড মানে যাচ্ছে, হিটটাকে রিমুভ করে ওর কাছে এক্সট্রাক্ট করে হিটটা ছিনিয়ে নিই, তাহলে দেখো আমি আবার এরকম সলিড ফর্মে চলে আসতে পারছি। তাহলে এইসব জিনিসগুলোকে, এইগুলো করে রিভার্সিবল সাইন, না এই দিকের অ্যারো আর এই দিকের অ্যারো, এটা বলে রিভার্সিবল সাইন। তাহলে এরকম বলা হচ্ছে যে এরকম কিছু ঘটনা আছে, মানে যেগুলো বেসিক্যালি ফিজিক্যাল চেঞ্জের আন্ডারে চলে যায়, এইসব চেঞ্জগুলো হচ্ছে। তো চেঞ্জগুলোর মধ্যে খুব কমন একটা ক্রাইটেরিয়া ইউজ করে ফিজিক্যাল কেমিক্যাল সেটা বোঝা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে রিভার্সিবল কেন, রিভার্সিবল ন্যাচারে চেঞ্জ হয়েছে না ইরিভার্সিবল ন্যাচারে চেঞ্জ, রিভার্সিবল কিনা সেটা চেক করো। এবং খুব ইজিলি এই এই প্রসেসগুলো আর কি, H2O সলিড থেকে H2O লিকুইড হওয়া, এইগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করে, H2O সলিড থেকে H2O লিকুইড হয়, ফেজ চেঞ্জগুলোকে তারা সবাই, ফেজ চেঞ্জ মানেই সব হচ্ছে রিভার্সিবল, সব রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল সাইন দিয়েছে। এইটা হচ্ছে একটা সিম্পল ইরিভার্সিবল সাইন। এটা কোনো প্রসেস বা রিঅ্যাকশনকে বোঝাতে গেলে, এটাও কোনো প্রসেস বা রিঅ্যাকশনকে বোঝাতে গেলে একটা হচ্ছে রিভার্সিবল সাইন।
করছো সেটা রিভার্সিবল কিনা চেক করো। যদি দেখা যায় যে এই চেঞ্জটা পার্মানেন্টলি হয়নি, তুমি এটাকে একটু জাস্ট যে ফোর্সটা ইউজ করে এটাকে ফরওয়ার্ডে পাঠিয়েছো সেই ফোর্সটা ব্যাক করাও, বা এনার্জি তুমি সাপ্লাই করেছিল তো এনার্জি উইথড্র করো, করে দেখো সে আগের অবস্থায় ফিরে আসে, তাহলে বোঝা যাবে যে যে এটা একটা জাস্ট ফিজিক্যাল চেঞ্জের আন্ডারে, এখানে কোনো তার ফান্ডামেন্টাল কোথাও কোনো বন্ড ভাঙেনি, তার সেরকম কিছু হচ্ছে কিনা, সেরকম কেমিক্যাল কম্পোজিশনের কিছু চেঞ্জ হয়নি মূল কথা, মানে বন্ড ভাঙলেই তবে সেই বন্ডকে আবার উল্টো ডিরেকশনে পাঠিয়ে জোড়া যায় না আর কি, সেই ব্যাপারটা যদি তোমার সাপোজ এই প্রসেসে দেখো ওইচ বন্ডটা ভেঙে গেছে, আবার এইচকে ডেকে আনলে মানে তুমি কায়দা করে এর সাথে সেইভাবে জুড়তে পারবে না, হয়তো অন্য কিছু স্পেসিস তৈরি হতে পারে, কিন্তু এই যে ব্যাপারটা সেটা রিভার্সিবল কিনা আগে চেক করো, যদি সেটা রিভার্সিবল হয়ে যায় তাহলে সেটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ। এবং তাহলে এইগুলো রিভার্সিবল গুলোকে ওই জন্য বলে টেম্পোরারি, পার্মানেন্ট নয়, যাকে রিভার্স করে দেওয়া যাচ্ছে তো ওটাকে কিছুক্ষণ ওই অবস্থায় রাখলাম, ঠিক আছে, আবার আমি এই টুকে সলিড থেকে লিকুইড বানিয়েছিলাম, আবার লিকুইড থেকে চলো সলিড করে দিলাম, লিকুইড থেকে স্যার কয়েকটা কেমিক্যাল রিঅ্যাকশনও তো রিভার্সিবল হয়। হ্যাঁ, রিভার্সিবল কেমিক্যাল রিঅ্যাকশন আছে, ইরিভার্সিবল কেমিক্যাল রিঅ্যাকশনও আছে, ঠিক আছে, তো সেগুলোতে যাচ্ছে, সেই ব্যাপারগুলোতে আসবো, ঠিক আছে, আসবো যে বাই ভার্চু অ্যাকচুয়ালি সব কেমিক্যাল রিঅ্যাকশনই কিন্তু রিভার্সিবল, ঠিক আছে, ইরিভার্সিবল বেসিক্যালি একটা রিভার্সিবলের এক্সট্রিম কেস সেটা আছে আর কি, সবাই রিভার্সিবল রিঅ্যাকশন করে, কিছু ইরিভার্সিবল রিঅ্যাকশন আছে, কিন্তু এবার সেই ইরিভার্সিবলের ফলে যদি দেখা যায় যে সেই রিভার্সিবলের ফলে যদি দেখা যায় তুমি একইভাবে তুমি তার কম্পোজিশন টা বেসিক্যালি তোমার যখন ফরওয়ার্ডে গেছে তখন তো কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে, তাই না, যখন দেখলে যে অন্য স্পেসিস তৈরি হচ্ছে কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। এবার হ্যাঁ, তুমি কম্পোজিশনটাকে ব্যাক করিয়ে আনতে পারছো, উল্টো প্রসেস করে তুমি কম্পোজিশনটাকে ব্যাক করিয়ে আনতে পারছো, এইটা ঠিক রিভার্সিবল নয়, যতক্ষণ তোমার কেমিক্যাল রিঅ্যাকশনস হয়ে যাচ্ছে সেটাকে তুমি ইটসেলফ বলে দিচ্ছ, একটা কেমিক্যাল চেঞ্জ দু রকমের হতে পারে, একটা কেমিক্যাল চেঞ্জ রিভার্সিবল হতে পারে, একটা কেমিক্যাল চেঞ্জ ইরিভার্সিবল হতে পারে, তাই না, বোঝা গেল ব্যাপারটা, সেটা ক্লাসিফাই হবে কেমিক্যাল চেঞ্জ আকারে, ঠিক আছে, ঠিক আছে, সেটা ক্লাসিফাই হবে কেমিক্যাল চেঞ্জ আকারে, অ্যাকচুয়ালি তুমি যা মানে তোমার একটু নলেজ মানে সেইভাবে এখন তৈরি হবে না কনসেপ্চুয়ালি, যে বাই ভার্চু কিন্তু অল কেমিক্যাল রিঅ্যাকশনস আর রিভার্সিবল, ইরিভার্সিবল রিঅ্যাকশনস যেগুলো আছে সেগুলোর মধ্যেও টু সাম এক্সটেন্ট 0.1% হলেও রিভার্সিবিলিটি আছে, 0.01% হয়তো বাই থিওরি আর কি বলতে পারো, বা ইন থিওরিটিক্যাল বেসিস তুমি, এবং তো একটা প্র্যাকটিক্যাল ইয়েও আছে, কনসেপ্ট আছে, থিওরিটিক্যাল বেসিস তুমি সবাইকে রিভার্সিবল বলতে পারো, আর যাকে তুমি ইরিভার্সিবল বলছো সে অ্যাকচুয়ালি 99.999% হচ্ছে রিভার্সিবল, মানে নয়, সে ইন ফরওয়ার্ড ডিরেকশনে সে হচ্ছে ইরিভার্সিবল, এই পার্সেন্ট হাই পার্সেন্টেজে ফরওয়ার্ড ডিরেকশনে সে আছে, কিন্তু ভেরি ভেরি লো পার্সেন্ট আছে, সেইগুলো আমরা ইরিভার্সিবল বলে ট্রিট করি আর কি, যাই হোক, তো ঠিক আছে, ভালো কোশ্চেন, তো কেমিক্যাল চেঞ্জ তো ডেফিনেটলি রিভার্সিবল হতে পারে, তো সেই কারণে তাকে রিভার্সিবল কেমিক্যাল রিঅ্যাকশন বা ইরিভার্সিবল কেমিক্যাল রিঅ্যাকশন বা রিভার্সিবল কেমিক্যাল চেঞ্জ, রিভার্সিবল কেমিক্যাল চেঞ্জের আন্ডারে ফেলা হয়। কিন্তু এখন এখানে যে প্রসেসগুলো হচ্ছে ওরকম কমপ্লিকেটেড প্রসেস তোমাকে দেবে না, আর দিলেও দেখবে সেখানে কেমিক্যাল চেঞ্জ তুমি পাবে না, তোমার প্রথম যে চেক আপটা লাগাতে হবে সেটা দেখো আগে কেমিক্যাল কম্পোজিশন একই আছে কিনা, কেমিক্যাল কম্পোজিশন একই যদি থাকে তাহলে ফিজিক্যাল চেঞ্জই হবে। এবারে ফিজিক্যাল চেঞ্জ আরো কিছু ক্রাইটেরিয়া আছে, হয়তো তুমি ডিরেক্টলি সেখানে কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে খুব একটা মানে নলেজের উপর দিয়ে ধরতে পারছো না, তাহলে দেখো ব্যাপারটা রিভার্সিবল কিনা, চেঞ্জ যেটা করা হয়েছে সেটা টেম্পোরারি কিনা, সেটাকে মিশিয়ে আবার ব্যাক করা যাচ্ছে কিনা, যদি সেই চেঞ্জটা বেসিক্যালি দেখা যাচ্ছে রিভার্স করা যাচ্ছে এবং চেঞ্জটা টেম্পোরারি পার্মানেন্ট নয়, সেটাকে ব্যাক করিয়ে দেওয়া যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে তোমার টেম্পোরারি কিনা দেখছো, যদি টেম্পোরারি রিভার্সিবল তাহলে সেটা বেসিক্যালি তোমার ফিজিক্যাল চেঞ্জের আন্ডারে চলে যাচ্ছে, ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, এবং সেখানে একটা কথা খুব, যে এই যে চেঞ্জগুলো তুমি করছো, এই যে তুমি তাকে ব্যাক করাচ্ছ, প্রোভাইডেড সেখানে একটা কন্ডিশন আছে, তার যেখানে সে চেঞ্জ হয়ে গেছিল তার ফান্ডামেন্টালটাকে তুমি লস্ট করছো কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেমন এখানে খুব সুন্দর করে যেন বলছে ইট ইজ এ টেম্পোরারি অ্যান্ড ইজিলি রিভার্সিবল, ফিজিক্যাল চেঞ্জের জন্য বলছে টেম্পোরারি হয়, সে রিভার্সিবল হয়, অ্যান্ড দ্য ফর্ম and state of the substance changes without its fundamental nature
আন্ডারগোয়িং এনি চেঞ্জ, তারা সব হচ্ছে ফিজিক্যাল চেঞ্জের আন্ডার। কি বলছে, অ্যান্ড দ্য ফর্ম অ্যান্ড স্টেট অফ দ্য সাবস্টেন্স চেঞ্জেস উইদাউট ইটস ফান্ডামেন্টাল নেচার। ফর্ম আর স্টেট অফ এ সাবস্টেন্স চেঞ্জ হচ্ছে, কিন্তু উইদাউট এফেক্টিং ইটস ফান্ডামেন্টাল নেচার। ঠিক আছে, ফান্ডামেন্টাল নেচার মানে তাহলে কি বলতে চাই, ফান্ডামেন্টাল নেচার বলে দিয়ে বেরিয়ে গেল কথার মাধ্যমে। তাহলে কি এখানে একটা ব্যাপার আছে যেটা তুমি ধরো যে H2O সলিড থেকে তো H2O লিকুইড হচ্ছে, তো ফিজিক্যাল স্টেটের চেঞ্জ হচ্ছে, ভালো কথা। অ্যাটমিক ডিস্টেন্স গুলো বাড়ছে, কি মলিকুলার সঙ্গে মলিকুলার ডিস্টেন্স গুলো বেড়ে যাচ্ছে, তাই তো। কিন্তু কোথাও কি এরকম একটু এরকম হয়েছে যে একজনের ও থেকে এইচ খুলে চলে গেছে এরকম? তার মানে সেটা হয়নি, এবং এটা কেমিক্যাল কম্পোজিশনে কোনোভাবে হাত দেয় না। অর্থাৎ স্পেসিসটার যে ফান্ডামেন্টাল নেচার, দ্যাট ইজ সে হচ্ছে H2O, এই মলিকুল, এটা তার মোস্ট ফান্ডামেন্টাল নেচার। ঠিক আছে, তো সেই ফান্ডামেন্টাল নেচারে কিন্তু কোনোভাবেই হাত পড়েনি। তো তখন তুমি ডেফিনেটলি সেভাবে এটাকে ইজিলি ধরতে পারছো। তো আলটিমেটলি কেমিক্যাল কম্পোজিশনে একবার হিট করে চেক করে নিতে হবে, ফিজিক্যাল চেঞ্জ যখনই হোক একটু খেয়াল রাখতে হবে, রেখে সেভাবে তোমাকে এটা চেক করে নিতে হবে, এই আর কি। তো ফান্ডামেন্টাল নেচার মানে আর কিছুই নয়, লেখা থাকলো ব্রেক করে এখানে, ফান্ডামেন্টাল নেচার অফ সাবস্টেন্স, সে তুমি রিভার্স করালে, সাপোজ রিভার্স করাচ্ছ এমন ভাবে দেখছো সেই প্রসেসে তোমার ফান্ডামেন্টাল নেচার অফ দ্য সাবস্টেন্স চেঞ্জ হচ্ছে, তাহলে আর সেটাকে মানে রিভার্স বলে না আর কি। ঠিক আছে, তুমি H2O সলিড নিয়ে কাজ করে H2O লিকুইড পাচ্ছ, বা লিকুইডকে যখন তুমি সলিড করছো তখন হয়তো তার সে কিছু হয় না জেনারেলি, মানে একটা প্রসেস, ফিজিক্যাল প্রসেস টোটালি, যে তার কিছু এইচ বন্ড ধরো ভেঙে গেছে, গিয়ে তুমি ফেরত পাচ্ছ, কিছু অক্সিজেন, যে অক্সিজেন গ্যাস আকারে ধরো বেরিয়ে গেছে, তাহলে এটাকে আর রিভার্স বলে না। ঠিক আছে, রিভার্স হবে না সেটা। তো ফান্ডামেন্টাল নেচার অফ সাবস্টেন্স যেন চেঞ্জ না, ফান্ডামেন্টাল নেচার অফ দ্য সাবস্টেন্স মাস্ট বি সেম। তার মানে এটাই, এই কথাটাই আমরা বেসিক্যালি বলেছি অন্যভাবে, দ্যাট ইজ কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশন মানে খুব উপর থেকে দেখলে তোমার কাছে কেমিক্যাল কম্পোজিশন, তুমি আরো ডিটেলসে বুঝতে পারছো যে এই সাবস্ট্রেটের যে স্ট্রাকচার, বেসিক্যালি সাবস্ট্রেটের বা সাবস্টেন্সের যে বেসিক্যালি একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন ভাবে বাইন্ড হয়ে আছে, বন্ড নোটেশন এখানে দেখানো আছে, তো সেইটা কোনোভাবেই হাত পড়েনি, তাতে কোনোভাবে হাত পড়েনি, যা চেঞ্জ হয়েছে আর যাই হয়েছে। তো সেটাকে বেসিক্যালি আমি মিন করতে চাইছি বাই দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিক্যাল কম্পোজিশন, খুব উপর থেকে ছোট হবে। আচ্ছা, কেমিক্যাল চেঞ্জ ইট ইজ একটা পার্মানেন্ট চেঞ্জ হবে, যেমন জেনারেলি রিয়াকশনস গুলোতে হয়, পার্মানেন্ট চেঞ্জ হয়। হাইড্রোজেন অক্সিজেন হয়ে গেছে, উপরের রিয়াকশন আমি দেখিয়ে এসেছি, এখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করেছে, তাহলে না মিথেন আছে আর না অক্সিজেন আছে, যারা আগে ছিল তারা কেউ নেই, অন্য কিছু তৈরি হয়েছে, একদম পার্মানেন্ট চেঞ্জ তৈরি হয়েছে। এবার তুমি বলতে পারছো আমি তো কার্বন ডাই অক্সাইড আর জলকে মিশিয়ে আমি মিথেন বানাতে পারি। ঠিক আছে, তো কার্বন ডাই অক্সাইড জলকে মিশিয়ে যখন মিথেন বানাবে, তুমি যে উল্টো প্রসেসটা করছো বেসিক্যালি সেটাও একটা, দেখো না কার্বন ডাই অক্সাইড থাকলো আর না জল থাকলো, তারা অন্য আবার কম্পাউন্ড তৈরি হয়েছে। তো এই কেমিক্যাল রিয়াকশন, রিভার্সিবল কেমিক্যাল রিয়াকশন বেসিক্যালি বাই ভার্চু, সে কিন্তু হচ্ছে এটা কেমিক্যাল চেঞ্জই আলটিমেট, তাই না? যেদিক থেকে দেখছো সে আর থাকছে না, অন্যজন তৈরি হচ্ছে। তো if it is permanent and not easily reversible and the identity of the substance is altered which may result in formation of a new substance, এটা বলছে আইডেন্টিটিটা তার হারিয়ে গেছে এখানে এই সাবস্টেন্সের, গিয়ে হচ্ছে নতুন আইডেন্টিটি তৈরি হয়েছে তার, সে সি এখানে হাইড্রোজেনের সঙ্গে বাইন্ড ছিল, CH4 ফর্মে ছিল, সে এখন অক্সিজেনের সঙ্গে বাইন্ড হয়ে CO2 তৈরি করেছে। ঠিক আছে, যেমন ধরুন কার্বন অ্যাটম, তো কার্বন অ্যাটমই আছে, কিন্তু সেটা তো আমাদের এখানে তাহলে তো অক্সিজেন মানে ও অ্যাটম তো ও ফর্মেই আছে, অ্যাটমিক স্টেটে তো ডিস্ট্রাকশন হয়নি এখানে, বড় বলছে অ্যাটমিক স্টেটে ডিস্ট্রাকশন কোশ্চেন করতে হয়, যে অ্যাটমিক স্টেটে তো এদিকে কার্বন অ্যাটম ছিল সি, এদিকেও স্যার গিয়ে কার্বন অ্যাটম আছে সি, কিন্তু অ্যাটমিক স্টেটে এখানে ডিস্ট্রাকশন সেইভাবে হয়নি যে অ্যাটমটার কোন এফেক্ট হয়েছে। কেমিক্যাল রিঅ্যাকশন মানে আমরা তাই জানি যে অন্য সঙ্গে এলিমেন্টের সঙ্গে যে বন্ড ফর্ম করে সেটা অন্য 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 এলিমেন্টের সঙ্গে আবার করে, তো এইরকম ভাবেই হয়, এই নয় যে কার্বনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা একটা অন্য টাইপের নিউক্লিয়ার রিঅ্যাকশনস টাইপের তখন সেগুলো হবে। যাই হোক, তো সেগুলো এখানে মাথায় রাখতে হবে যে কেমিক্যাল চেঞ্জ বেসিক্যালি, এখানে ইম্পর্টেন্ট যেটা এবারে
কেমিক্যাল চেঞ্জ সম্পর্কে আমরা যা কিছু করবো ক্লাস 9 একদম ধীরে ধীরে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বো। কেমিক্যাল চেঞ্জ ইরিভার্সিবল ন্যাচারের, বেসিক্যালি ইরিভার্সিবল ন্যাচারের হবে। আর কি হবে? পার্মানেন্ট হবে, পার্মানেন্ট হবে, সহজে তুমি রিভার্স করতে পারবে না, পার্মানেন্ট চেঞ্জ টাইপের হবে। আর সব থেকে বড়, এইগুলো তো হবেই হবে, তার থেকে বড় হচ্ছে একটা কেমিক্যাল কম্পোজিশন। আমি আগেও বলেছি, আবার বলছি, কেমিক্যাল কম্পোজিশন এর তুমি একদম একটা অল্টারেশন পাবে। এদিকের কেমিক্যাল কম্পোজিশন একদম আলাদা। আরো জটিল জটিল এক্সাম্পল আছে যেগুলো হায়ার ক্লাসে ইউজ করা হয়। কোনো কেমিক্যাল কম্পোজিশনের হয়তো চেঞ্জ হবে না, কিন্তু তার প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস পাল্টে যাবে। সেগুলো অনেক এনহান্সিওমার কেসে সেগুলো যাচ্ছে না, কমপ্লিকেটেড কেস, তো তোমাদের সেরকম কেস পড়বে না। তো কেমিক্যাল কম্পোজিশন, এদিকের কেমিক্যাল কম্পোজিশন, এই দুটো ভালো করে চেক করবে। এটা হচ্ছে ইনিশিয়াল কেমিক্যাল কম্পোজিশন লেখা ভালো, এটা হচ্ছে ফাইনাল কেমিক্যাল কম্পোজিশন লেখা ভালো। ফাইনাল কেমিক্যাল কম্পোজিশন যখন তুমি কম্পেয়ার করবে, তখন তুমি সেই স্পেসিস টু স্পেসিস কম্পেয়ার করতে হবে তোমাকে, না যে CH4 ফর্মে ছিল সেখানে কি CH4 ফর্মে আর সে আসে না, সে অন্য ফর্মে যাচ্ছে, অন্য কিছু তৈরি হয়ে যায়, তো সেই ফর্মে তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা একটা কেমিক্যাল প্রসেস হয়েছে, কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার ফিজিক্যাল চেঞ্জ ভার্সেস কেমিক্যাল চেঞ্জ কিছু ডেফিনেশন, কম্প্যারিজন, রিলেটিভ অ্যানালিসিস আছে, সেটা আমরা জাস্ট একটু দেখে নিই, আমরা বুঝতে পারবো সাথে সাথে। এবং তারপরে প্র্যাকটিক্যাল কিছু বক্তব্যে যাবো। আর প্রচুর প্রসেসের নাম এখানে জানতে হবে, আর পিছনে প্রচুর প্রসেসের নাম জানতে হবে, এবং সেই প্রসেসগুলো কি কি আকারে ক্লাসিফাই করতে হবে সেইগুলো, এইটাই বেসিক্যালি এখানে শেখা। তাহলে এই পর্যন্ত কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, তো ব্যাপারটা বোঝা গেল, পরিষ্কার করে দেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। বলছি কোনো প্রবলেম নেই তো? না, না না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবারে ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, এই জিনিসগুলো কিছু কম্পারিজন স্টাডি করছে, তুমি নিজে নিজে বলতে পারবে, এগুলো তেমন লিখে কিছু করার নেই। ডেফিনেশনে যেমন বলছে যে প্রথমে চেঞ্জ হুইচ দ্য সাবস্টেন্স বেসিক্যালি রিটেনস ইটস আইডেন্টিটি, মানে কেমিক্যাল কম্পোজিশন সেম রেখে চেঞ্জ হচ্ছে ফিজিক্যাল চেঞ্জে। চেঞ্জেস ইন দ্য ফর্ম অফ অর স্টেট উইদাউট অল্টারিং ইটস কম্পোজিশন, স্টেটের চেঞ্জ হচ্ছে, ফেজের চেঞ্জ হচ্ছে, কম্পোজিশন সেম রেখে, একই কথাই বলছে, আর কিছু বলার দরকার নেই। আর বলছে এটা একটা টেম্পোরারি অ্যান্ড রিভার্সিবল। কেমিক্যাল চেঞ্জে উল্টো উল্টো প্রসেস, লসেস ইজ আইডেন্টিটি, আইডেন্টিটি লস করছে, প্রডিউসেস নিউ সাবস্টেন্সেস, নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, অ্যান্ড ইজিলি তাকে তুমি রিভার্সিবল করতে পারো, সেটা পারমানেন্ট। ডেফিনেশন দিক থেকে মোটামুটি পরিষ্কার। আরো খুব ডিটেলসে ক্লিয়ার করছে কম্পোজিশন অফ এ সাবস্টেন্সের পার্সপেক্টিভ, যেটা আমরা বারবার বলে দিয়েছি। কম্পোজিশন অফ এ সাবস্টেন্স দুজনের ক্ষেত্রে কি হবে, তাহলে তুমি বলো কম্পোজিশন ফিজিক্যাল চেঞ্জে আনঅল্টার্ড থাকবে, পরিষ্কার একদম, কেমিক্যাল চেঞ্জে অল্টার্ড হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে নেচার অফ চেঞ্জের রেসপেক্টে কি বলছে, সেটা টেম্পোরারি, পার্মানেন্ট। মাস অফ দ্য সাবস্টেন্স কি বলছে, যে এখানে ফিজিক্যাল চেঞ্জে বেসিক্যালি সেটা একটা, যেহেতু এখানে কোনো কেউ গ্যাস আকারে তৈরি হচ্ছে না বা কিছু এরকম কিছু প্রসেস হচ্ছে না, কোনো ম্যাটার পালিয়ে যাচ্ছে আর কি, নো চেঞ্জ ইন মাস বেসিক্যালি অফ দ্য সাবস্টেন্স আন্ডারগোয়িং ফিজিক্যাল চেঞ্জ, রিজন নো ম্যাটার ইজ অ্যাডেড অর রিমুভড ডিউরিং এ ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু কেমিক্যাল চেঞ্জ যখন হচ্ছে, মাস অফ দ্য সাবস্টেন্স, চেঞ্জ ইন মাস অফ দ্য সাবস্টেন্স আন্ডারগোয়িং এ কেমিক্যাল চেঞ্জ, রিজন ম্যাটার ইজ অ্যাডেড অর রিমুভড ডিউরিং দ্য কেমিক্যাল চেঞ্জ, দ্য টোটাল মাস অফ দ্য সাবস্টেন্স ইজ আনঅল্টার্ড। এটা খুব ভালো কথা, এটা ক্লাস 9-এর, 10-এর, তোমার এখন 9 হয়ে, তাই তো 10-এর একটা ওই কেমিক্যাল রিঅ্যাকশনস পোর্শন স্পেসিফিক আছে, সেখানে মানে নানাভাবে সেটাকে আমাদের ইউজ করতে হবে আর কি। তো এইটা খুব ভালো জিনিস, মাস অফ এ সাবস্টেন্সের আসপেক্ট, মাস অফ এ সাবস্টেন্স, ফিজিক্যাল চেঞ্জ,
সেখানে তোমার কি হচ্ছে না, মাস অফ এ সাবস্টেন্স তার কিন্তু কোনোভাবেই কোনো চেঞ্জ হবে না। এবং খুব এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝতে হবে কোনো একটা ফিজিক্যাল চেঞ্জ, মানে সাপোজ ওই একই এক্সাম্পল, স্টেটের চেঞ্জ হলো, সলিড টু লিকুইড গেল, তাহলে কি হবে, তুমি যদি 1 গ্রাম সলিড আইস নাও, তুমি কিন্তু 1 গ্রামই বেসিক্যালি লিকুইড ওয়াটার পাবে, ঠিক আছে, মাসের কোনো চেঞ্জ হবে না। আর কেমিক্যাল চেঞ্জও মাসের কোনো চেঞ্জ হবে না। কেমিক্যাল চেঞ্জ যদি পরিষ্কার করে বোঝা যায়, সেখানেও মাসের কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে বইতে একটু বললো যে মাসের চেঞ্জ হবে, মাস রিমুভ অথবা অ্যাডেড করা হচ্ছে, সেই কারণে যেমন লিখেছে দ্য সাবস্টেন্স আন্ডারগোয়িং কেমিক্যাল চেঞ্জ হচ্ছে মাস চেঞ্জেস, রিজন কি না, ম্যাটার ইজ অ্যাডেড অর রিমুভ ডিউরিং এ কেমিক্যাল চেঞ্জ, বাট দ্য টোটাল মাস সাবস্টেন্স ইজ আনঅল্টার্ড, টোটাল মাস অফ দ্য সাবস্টেন্স ইজ আনঅল্টার্ড। ব্যাপারটা হচ্ছে কিছু নয়, খুব একটা ছোট দেখুন একটা এক্সাম্পলের কথা বলা হতো যে যে ল অফ কনজারভেশন অফ মাস, সেই কনসেপ্ট, যে মোমবাতি জ্বলছে পুড়ে গেল উড়ে গেল, তাহলে কি তো মাস আমি ধ্বংস করে দিলাম, তাই না? একটা মোমবাতি ছিল, আস্ত মোমবাতি আর নেই, খুব কমন এক্সাম্পল। তো সেটা যখন আমরা এই কনজারভেশন করি, যে আমরা এরকম ভাবে বলতাম যে মোমবাতি যদি একটা সে কার্বন মেটেরিয়াল হয়, এরকম যদি ভেবে নিই, তাহলে সে বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড, নানা রকম হাইড্রোকার্বন সেগুলো তৈরি করেছে। তো যদি সেই গ্যাসগুলোকে কালেক্ট করা যেত, বা প্রসেসটাকে যদি একটা কোনো এমন কন্টেনার করা যেখানে গ্যাস বের হতে পারবে না সেভাবে, তাহলে দেখা যাবে দুদিকের মাস বেসিক্যালি একই ছিল। এই মোমবাতির জ্বলে যাওয়া, তার আগে যা মোমবাতির মাস এবং তারপরে জ্বলে যে গ্যাসগুলো তৈরি হয়েছে, সেই মাসটা নিলে বেসিক্যালি সেমই পাওয়া যাবে। এটা হচ্ছে মাসের কনজারভেশন। তো এখান থেকে কেমিক্যাল চেঞ্জও সেই কথাটা খায় যে টোটাল মাস, কেমিক্যাল প্রসেস হওয়ার আগের মাস, কেমিক্যাল প্রসেস হওয়ার পরের মাসগুলো কিন্তু যোগ করলে একই হয়ে যাবে। কিন্তু যেহেতু বলা হচ্ছে যে তাহলে সেখানে মাসের চেঞ্জ আবার দেখা যায় কেন বলছি, এরকম ক্ষেত্রে হয় ওই যে যোগটা তুমি যখন ঠিকভাবে না করো, ধরো কেমিক্যাল চেঞ্জে কিছু গ্যাস তৈরি হচ্ছে, একটা সলিড একটা লিকুইডের সঙ্গে রিয়াক্ট করলো, করে একটা লিকুইড বা সলিড কিছু তৈরি করে সাথে গ্যাস তৈরি করছে, তো গ্যাসটা উড়ে গেল। তোমার শুরুর দিকে মনে হতে পারে যে কিছু প্রোডাক্ট তোমার রিমুভ হয়ে গেল, তো সেটা দেখে মনে হতে পারে কি যে এখানে কেমিক্যাল চেঞ্জে তাহলে কিছু মাস রিমুভ হয়েছে, ঠিক আছে, এরকম। তো রিমুভ হয়েছে মানে মাসের কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে কেমিক্যাল রিয়াকশনে যেটা খুব কমনই দেখা যায় যে ম্যাটার অ্যাডেড হতে বা রিমুভ হতে দেখা যায় ডিউরিং দ্য কেমিক্যাল চেঞ্জ, তো সেই কারণে মাসের চেঞ্জটা একটু কমপ্লিকেটেড এর কাছে। কিন্তু আলটিমেটলি যেটা মনে রাখতে হবে যে টোটাল মাস কিন্তু হচ্ছে তোমার আনচেঞ্জ থাকবে। সিমিলার যে রিয়াকশনটা আমরা দিয়েছিলাম, CH4 প্লাস অক্সিজেন দ্যাট ইজ ইকুয়াল টু CO2 প্লাস, ওটা জানি না, ব্যালেন্স হয়তো করিনি আমি, সেইভাবে কম বেশি হবে কিছু, এখানে একটা একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, তাহলে মানে ব্যালেন্স হবে। যাই হোক এরকম। তো এখানে উম, তুমি এই দিকের পুরোটা মাস নিতে হবে, কারণ এখানে আমি সেই অ্যাটমিক কনসেপ্টে বলেছি, এদিকে যতগুলো কার্বন অ্যাটম আছে এদিকে ঠিক ততগুলো কার্বন অ্যাটম, এদিকে যতগুলো অক্সিজেন অ্যাটম আছে এদিকে ঠিক ততগুলো অক্সিজেন অ্যাটম আছে। তো সবার মাস তুমি যোগ করো, ডেফিনেটলি তুমি দেখবে যে মাসের টোটাল মাসের কোনো চেঞ্জ হয়। বোঝা গেল ব্যাপারটা? টোটাল মাসের কোনো চেঞ্জ হয়, ঠিক আছে তো? টোটাল মাস কিন্তু আনচেঞ্জ থাকে, কেমিক্যাল চেঞ্জও আনচেঞ্জ থাকে, টোটাল হ্যাঁ মাস হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বোথ সাইডের মাসে কিন্তু আনচেঞ্জ। কিন্তু তোমার মানে এরকম ভাবে তুমি যদি রাফলি ভাবো যে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস হয়ে বেরিয়ে গেল, জলটা লিকুইড আকারে পড়ে আছে, তাহলে কম মাস পাচ্ছে কেমন একটা মনে হচ্ছে। এটা এই কারণের জন্য মনে হয় যে কিছু প্রোডাক্ট হচ্ছে গ্যাসিয়াস বা কিছু রিঅ্যাকশন গ্যাসিয়াস ফর্মে থাকার জন্য জেনারেলি তারা অ্যাডেড বা রিমুভ কেসে এরকম মনে হয় যে মাসের চেঞ্জ হয়েছে কিন্তু টোটাল মাস আনচেঞ্জ থাকবে। দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাস টোটাল মাস হচ্ছে আনচেঞ্জ থাকবে, এরকম ভাবে বলা যায়। আচ্ছা এনার্জি চেঞ্জেস এর ব্যাপারে কি এখানে এই এখানে যেটা আমরা বলবো কনসেপ্টগুলো বলে দেবো, ঠিক আছে। আচ্ছা
এটা খুব কমপ্লিকেটেড একটা পয়েন্ট, ভালো করে বুঝতে হবে। এনার্জি চেঞ্জ, এই এনার্জি চেঞ্জের রেসপেক্টে যদি তুমি দুটো প্রসেসকে দেখো, ফিজিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল চেঞ্জ, প্রথমে আমি কেমিক্যাল চেঞ্জের দলে চলে যাই। এটা আগে ভালো করে বুঝে নিতে হবে, গুলিয়ে যাবে এর সাথে। কেমিক্যাল চেঞ্জ পরিষ্কার করে বোঝাচ্ছে, দেখো বুঝতে পারবে। কেমিক্যাল চেঞ্জ ওই উপরের রিয়াকশনটা আমরা নিয়ে নিচ্ছি, সেখানে কি হয়েছে না, কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড তৈরি হয়েছে, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বন্ড তৈরি হয়েছে, ওয়াটার তৈরি হয়েছে। আর কার্বন হাইড্রোজেন বন্ড ছিল সেটা ভেঙে গেছে, অক্সিজেন বন্ড ছিল সেটা ভেঙে গেছে, যেটা আমরা সাতটা দিয়ে উপরে দেখিয়েছি, মানে সেগুলো নেই। তো কেমিক্যাল চেঞ্জে কি হয়েছে, কিছু বন্ড ব্রেকিং প্রসেস হয়েছে, আর সাথে কিছু হচ্ছে বন্ড মেকিং প্রসেস হয়েছে। আমি খুব উপরতে পড়তে ব্যাপারটাকে বোঝাচ্ছি, বইতেও এগুলোও কিছু বলা নেই। তো বন্ড ব্রেকিং প্রসেস জেনারেলি কি হয় না, তোমাকে এনার্জি দিতে হয়, এনার্জি দিয়ে হচ্ছে বন্ডকে ভাঙতে হয়। খুব পরিষ্কার, এনার্জি রিকোয়ার্ড। কোনো বন্ডকে ভাঙতে গেলে দুজনের মধ্যে বেসিক্যালি বন্ড মানে কি কেমিক্যাল অ্যাট্রাকশন, কেমিক্যাল অ্যাট্রাকশনকে কেমিক্যাল অ্যাট্রাকশনটাকে অফ করে দুজনকে দূরে সরিয়ে দিতে গেলে তোমাকে সামথিং অ্যামাউন্ট অফ এনার্জি পে করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার, তাই তো? এটা মানতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে তো? তাই তো? দেখো তাহলে বন্ড ব্রেকিং প্রসেস এনার্জি রিকোয়ার্ড, আর বন্ড মেকিং হলে এনার্জি প্রডিউস হয়, বা সিস্টেম এনার্জি গেইন করে বা এনার্জি প্রডিউস হয়, এটা হয়। এখন আলটিমেটলি টোটাল বন্ড ব্রেকিং বন্ড মেকিং কেমন হয়েছে না হয়েছে হিসাব টিসাব করে তুমি যাই কিছু করবে হাতে, মানে অলওয়েজ এরকম হবে না যে তোমার হাতে জিরো থাকবে, মানে সেটা খুব কম কেস হয়, কিছু হলেও থাকে, মানে সব নানা রকমের বন্ড, তো তাদের নানা রকমের এনার্জি, কারোর 10 জুল তৈরি হলে 8 জুল ভাঙতে লাগলো, এরকম ভাবে হয়। সিমিলার টাইপ অফ বন্ড হলে তখন তাও কিছু কিছু অল্প স্বল্প লাগে। তো অলওয়েজ এটা দেখা গেছে যে কেমিক্যাল চেঞ্জে আইদার, এবার ওভারঅল প্রসেস আলটিমেটলি কি হবে, বন্ড ব্রেকিং হয়েছে বন্ড মেকিং হয়েছে, তাহলে ওভারঅল প্রসেসে দেখা যাবে, ওভারঅলে তুমি দেখতে পাবে, ওভারঅল তুমি যেটা দেখতে পাবে, আইদার কিছু এনার্জি রিকোয়ার্ড পড়েছে, কম বেশি হয় যদি হয় রিকোয়ার্ড পড়েছে, আর কিছু এনার্জি প্রডিউসড হয়েছে, আলটিমেটলি প্লাস মাইনাসে যে জিতবে, কিছু এনার্জি প্রডিউসড হতে পারে, দুটো কেস হতে পারে। এবার এই যে এনার্জি রিকোয়ার্ড, সেগুলো হিটের টার্মে বেসিক্যালি আমরা বলে থাকি যে এনার্জি তুমি যদি হিট ফর্মে সাপ্লাই করছো তো হিট রিকোয়ার্ড হয়েছে বেসিক্যালি, কারণ আমরা এরকম বলতে পারি যে হিট রিকোয়ার্ড হয়েছে। তো যেগুলোতে হিট রিকোয়ার্ড হয়েছে সেগুলোকে বেসিক্যালি আমরা বলি যে আলটিমেটলি তাহলে অ্যাজ এ হোল তোমাকে হিট সাপ্লাই করতে হচ্ছে, হিট রিকোয়ার্ড মানে হিট দিলে তবে প্রসেসটা হচ্ছে। দেখো ধীরে ধীরে এইগুলোকে বলা হয় থাকে এন্ডোথার্মিক প্রসেস। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? ধীরে ধীরে হ্যাঁ বুঝে বুঝে। আচ্ছা, এবার যদি এনার্জি প্রডিউস হচ্ছে, যেটা এনার্জি প্রডিউস হচ্ছে জেনারেলি সেটা হিট আকারে প্রডিউসড। তো হিট প্রডিউসড রিয়াকশনস বেসিক্যালি তার মানে সেটা হচ্ছে হিট রিলিজ করছে, এক্সো, তাকে বলে এক্সোথার্মিক, হিট রিলিজ করছে বা এক্সোথার্মিক প্রসেস বা এক্সোথার্মিক রিয়াকশন, রিয়াকশন এক্সোথার্মিক। তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার, এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক, এবং সেটার পার্সপেক্টিভটা ক্লিয়ার, কিভাবে রিয়াকশনের মধ্যে কি ঘটনা ঘটে এই জায়গাটা আমার কাছে তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে চলে আসো ফিজিক্যাল চেঞ্জ। বইতে প্রথমে যে লাইনটা লিখছে সেটা আমি এখানে লিখে দিই একদম, সেটা বলছে বড় বড় করে যে নো গেন অর লস এনার্জি, নো গেন অর লস এনার্জি, ঠিক আছে? আচ্ছা, তো এই কথাটাকে কি করে তুমি অ্যানালাইসিস করবে? তুমি দেখলে যে একটা সলিড থেকে H2 কে তুমি লিকুইড বানাতে গেলে তোমাকে তো হিট সাপ্লাই করতে হবে, লিকুইড থেকে তাকে ভেপার বানাতে গেলে তোমাকে তো হিট সাপ্লাই করতে হবে, তাই তো? তার মানে এই যে প্রসেসগুলো হচ্ছে সেখানে বেসিক্যালি হিট লাগছে, আর উল্টো প্রসেসগুলো হলে সেখান থেকে তো হিট বেরিয়ে আসছে, এনার্জি বেসিক্যালি বেরিয়ে আসছে, তাই না? দেখলে তুমি প্রসেসগুলো। তাহলে এখানে সুন্দর করে লিখছে এনার্জি চেঞ্জেসে নো গেন আর লস ইন এনার্জি ডিউরিং দ্য ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জে হচ্ছে আবার লিখে দিচ্ছে ডিউরিং দ্য ফিজিক্যাল চেঞ্জে কোনো গেন অথবা এনার্জি লস হচ্ছে। তারপরে লাইনে লিখছে এনার্জি রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ এ ফিজিক্যাল চেঞ্জ is released when
দ্য চেঞ্জ ইজ রিভার্সড, এইসব গল্প বলছে। সেই কারণে এখানে লিখছে নো গেন অর লস ইজ এনার্জি। বইটা একটু পার্শিয়ালি কথাবার্তা আছে, পার্শিয়ালি ট্রু জিনিসটা অ্যাকচুয়ালি আমার মতে, যে যখন খুব পরিষ্কার, মানে এটা লিখেছে তার ধারণটা খুব একটা নেই। H2 এটা কথাটা ঠিক, যে H2 সলিড থেকে যখন H2 লিকুইডে গেছে, সেটা সবার ক্ষেত্রে এখানেও সত্যি। H2 সলিড থেকে যখন H2 লিকুইডে গেছে, তুমি হিট এনার্জিকে সাপ্লাই করেছো, তাই তো? ঠিক আছে তো? তাহলে তো এরকম হতো যে কোনো প্রসেসের মেল্ট করতে গেলে সলিড থেকে লিকুইডে গেলে তো এনার্জি লাগতোই না, তাই না? হ্যাঁ আয়রনকে তাহলে লোক তাহলে এমনি রেখে যেত, নো এনার্জি গেন, নো এনার্জি লস, তাই তো? নো গেন নো লস, তো তোমার এনার্জি তাহলে কোনো লস হয়নি। আয়রনকে তুমি যখন বেসিক্যালি মেল্ট করিয়ে দিয়েছো, তাহলে খুবই ভালো। তাহলে আয়রনকে মেল্ট করাবে, টাকা আসবে না, হিট লাগবে না, কয়লা পুড়বে না, বা যাই হোক যেভাবে তুমি মেল্ট করাচ্ছ মেল্ট করো, তো ব্যাপারটা বেশ ভালো। কিন্তু ব্যাপারটা বইয়ের কথাটা কিছুটা সত্যি, কারণ বইটা সেভাবে লেখা, একদম ডিরেক্টলি এভাবে কংক্রিট ওয়েতে লেখা। তো এখানে তো এনার্জি রিকোয়ার্ড, অবশ্যই এনার্জি রিকোয়ার্ডের কারণটা আমরা বুঝিয়েছি। এইখানে মলিকুলার লেভেল থেকে যদি তুমি ভাবো, মলিকুলটা শুধু এরকম তার ট্রান্সলেশনাল ভাইব্রেশনাল মোশন ছিল, সলিড স্টেট এদিক ওদিক একটু কাঁপতে থাকতো, এবং সব সব অ্যাটম বা মলিকুলস গুলো একই রকম কাঁপতে থাকতো। এখন তুমি এত এনার্জি ওর মধ্যে ভরে দিয়েছো, এনার্জিটা দিয়েছো বাইরে থেকে সাপ্লাই আকারে, হিটটা তুমি কিভাবে সাপ্লাই করো? তুমি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে করতে পারো, কয়লা পুড়িয়ে করতে পারো, গ্যাসের ওভেন জ্বালিয়ে করতে পারো, খরচ তো তোমার হয়েছে, যাই করো পয়সা লাগে। তো এখানে তো পয়সা তোমার গেছে, তো তাহলে এটা ওই কতটা খাটে না, যেমন এনার্জি কোনো লস বা গেন হয়নি। তো ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, এটা একটা ফিজিক্যাল চেঞ্জ, H2 লিকুইড হয়ে গেছে। সেখানে কি হয়েছে, এই মলিকুল আরো জোরে জোরে ভাইব্রেট করে, দেখো ভাইব্রেশনের ভ্যালুটা একটু বাড়িয়ে দিল, জোরে জোরে ভাইব্রেট করবে। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে আরো তার রোটেশনাল মোশন এসছে। সে এটা শুধু এটার হচ্ছে ভাইব্রেশনাল মোশন বলি, মানে জাস্ট শুধু অসিলেশন যেগুলোকে আমরা বলি, ভাইব্রেশন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্লাস করে কিছু যে রোটেশন, সে এখন এই মলিকুলটা যদি তুমি, আমি এখানে জাস্ট রোটেশন ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, অনেক রকম রোটেশন আছে, বেশি ডিটেলসে যাবো না। এখানটা মনে মনে তুমি যদি এক্সিস কল্পনা করো, এখন এরকম করে এই এইজ গুলো এরকম পাক খেতে পারে, এদিকে এদিকে, এটাকে বলে রোটেশন। এটা হচ্ছে রোটেশনাল এক্সিস, তার রেসপেক্ট এরকম করে রোটেট করতে পারে, নানাভাবে রোটেট করতে পারে, 3টে রোটেশনাল এক্সিস যায়, সেগুলোতে যাচ্ছে। তার মানে মলিকুলের মধ্যে এখন এনার্জি অ্যাভেলেবেল আছে, এনার্জিটা পেলো কোথেকে? তুমি হিট দিয়েছিলে, যেখান থেকে এনার্জি পেয়েছে। তো এগুলো যেন মানে কনসেপ্ট থাকুক, কিন্তু বইতে যা বলেছে সেটাও থাকুক, এক্সামে লিখলে তোমাদের হয়তো 90 টিচাররা কেটে দেবে টপ করে। তো ভাইব্রেশন, রোটেশনাল এনার্জি ছিল না, মলিকুলাকে রোটেট করতে পারতো না, এখন রোটেট করতে, তার জন্য যে এনার্জিটা পেয়েছে সেটা তো তোমার ওই হিট থেকেও বেসিক্যালি পেয়েছে। তারপরে আরো, এবং এর একটু ট্রান্সলেশনাল মোশনও চলে আসে, ওয়াটারের একটু ওয়াটার ফর্মে যখন তুমি লিকুইডের জন্য একদম পরিষ্কার করে বুঝে দাও, ভেপারে তো আরো বুঝতে পারবে যে দৌড়ায় গ্যাস মলিকুল, তার ট্রান্সলেশনাল মোশন আছে, তাই না? এই H2 মলিকুলটা অ্যাজ এ হোল, তুমি একটা এরকম মনে মনে এই প্রোডাক্টটা ডট আকারে কল্পনা করছো, এই বড় কাপ এরকম এত বড় যে সাইজটা, একটা ডট মনে মনে ভাবো। তো সে এখন এদিক ওদিক সেদিক দৌড়াতে পারে, অল্প স্বল্প আগে, খুব বেশি না, এরকম এরকম ধাক্কা খাবে অন্য ওয়াটারের সঙ্গে, দৌড়াতে পারে, একটা ট্রান্সলেশনাল মোশন আছে। সেটা একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝাও যায়, অতটা ডিটেলসে যাচ্ছি না। তো যাই, তাহলে এই যে মোস্ট অফ মোশনস গুলো এর জন্য অ্যাভেলেবেল হয়ে গেল, তার জন্য এনার্জি করতে গেল, এনার্জি তুমি সাপ্লাই করছো, আর সেই সাপ্লাই করেছো বলেই এই সব ট্রান্সলেশন একটু দূরে যেতে পারে বলেই কিন্তু এর অ্যাটমের ডিস্টেন্স থেকে ডিস্টেন্সটা বেড়েছে। ওটা বোঝা গেল, এবং দূরে একটু যাচ্ছে বলেই ভাইব্রেশনটা একটু দূরে দূরে হচ্ছে, জোরে জোরে হচ্ছে। তো এই এনার্জি কনজিউম করেছে তার সিস্টেমের মধ্যে, তাই তো? বোঝা গেল তো? সেই এনার্জি সে কনজিউম করেছে। তো তাই এনার্জি তুমি যে সাপ্লাই করেছো সেই সেন্স অবশ্যই লস হয়েছে, কিন্তু এই প্রসেসটা তোমার কাছে অ্যাকচুয়ালি, মানে তুমি জানো এই প্রসেসটা রিভার্স করা যায়। তো তারপরের বইতে যে লাইনটা লিখেছে সেটা খুবই সত্যি, মানে সেটার জন্য নো লস নো গেন ডেফিনেটলি লেখেনি। অবশ্যই একটা ফিজিক্যাল স্টেট চেঞ্জ করতে গেলে তোমাকে কিছু অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করতে হবে, এটা খুব কমন। মানে তুমি যদি, আমি একটা একদম ভ্যালু দিয়ে বলে দিচ্ছি, হায়ার ক্লাসে করানো হয় বা এখানেও ঠিকঠাকই লিখেছে, 1 গ্রাম H2 ইন সলিড ফর্মে, তাকে যদি, এবং যেটা ফেস চেঞ্জ হবে 1 অ্যাটমসফিয়ার প্রেসারে, এখন 1 বার হয়ে গেছে, যাই হোক, 1 অ্যাটমসফিয়ার প্রেসার 0 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম, যেহেতু মাস চেঞ্জ হবে না, H2
লিকুইডে at 1 atmosphere pressure 0 ডিগ্রি সেলসিয়াস কনভার্ট করতে গেলে তোমাকে এই প্রসেসের জন্য একদম হাতে গুনে +80 ক্যালোরি এনার্জি দিতে হয়। আর এদিক থেকে এদিকে গেলে তোমার ডেফিনেটলি -80 ক্যালোরি পার গ্রামের জন্য, আর কি 1 গ্রাম লিখেছে সেই কারণে, এনার্জি তুমি ফেরত পাবে। হিট আকারে দিক থেকে রিলিজ হবে, এদিকে তোমাকে হিট হোক বা এনার্জি ফর্মে তোমাকে সাপ্লাই করতে। এটা একদম ডাটা আর কি, মানে ডাটা মানে এগুলো তোমাকে পরে মুখস্থ করতে হবে, মানে মুখস্থ না ঠিক, মানে এটুকু বুঝে বুঝে পড়তে হবে, হায়ার ক্লাসে আছে। এটা রিভার্সিবল ফেজ চেঞ্জ হয়েছে। রিভার্সিবল কথাটা কেন বলছি বুঝতেও পারছো, সাইনটাও সেভাবে দেওয়া আছে। রিভার্সিবল ফেজের চেঞ্জ সবসময় রিভার্সিবল যায়। রিভার্সিবল ফেজ চেঞ্জ হয়েছে, সেখানে কি হচ্ছে, সলিড থেকে লিকুইড হচ্ছে, কাউন্ট করে হচ্ছে লিকুইড থেকে সলিড। এটা পরিষ্কার যে এদিকে যতটা লাগে ঠিক সেম এনার্জি এদিকে উইথড্র করে দাও, তাহলে এখানে চলে যাবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা। তাহলে অ্যাজ এ ওভারঅল প্রসেস তোমার কিন্তু কোনো গেন অর লস অফ এনার্জি হবে না। সেটা বইতে পরের লাইনে লিখেছে, হোয়েন আইস চেঞ্জ টু ওয়াটার, সে যদি 10 গ্রাম হয়, ওরা কথার কথা সেখানে 800 ক্যালোরি হচ্ছে, কারণ পার গ্রামে 80 ক্যালোরি, তো 10 গ্রামের জন্য লিখেছে 800 ক্যালোরি লাগে তাকে ওয়াটার কনভার্ট করতে 0 ডিগ্রি সেলসিয়াসে। তো তুমি সেম অ্যামাউন্টের হিট বেসিক্যালি ফেরত পেয়ে যাবে যদি তুমি সেটাকে রিভার্স করো। তো সেই পুরো কথার জন্য নো লস অর নো গেন অফ হিট এনার্জি, সেটা বলা যায় যে যদি তুমি ইনিশিয়াল জায়গায় আবার ফিরে আসো। কিন্তু ফিজিক্যাল চেঞ্জ তুমি দেখতে চাইছো যে এই ফিজিক্যাল চেঞ্জটা হলো সলিড থেকে লিকুইড, তো তার জন্য এরকম ভাবার দরকার নেই যে আমার এনার্জি লাগে। তো এখানে পরিষ্কার লিখেছে নো গেন অর লস এনার্জি ডিউরিং দ্য ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ যখন সিস্টেমের হয়েছে অবশ্যই এনার্জি লেগেছে, ঠিক আছে, তোমাকে এনার্জি সাপ্লাই করতে হয়েছে, এটা পরিষ্কার একদম। কিন্তু এনার্জি রিকোয়ার্ড ফর দ্য কমপ্লিশন অফ দ্য ফরওয়ার্ড প্রসেস ইজ জাস্ট reverse the energy required for the completion of the backward process. সেই কারণে অ্যাজ এ হোল তোমার কোনো এনার্জি লাগে না। তাই এ তো বোকার মতো প্রশ্ন আর কি, অ্যাজ এ হোল কেমন এনার্জি, কারণ তো আলটিমেটলি তুমি এইচ টু সলিডে ফিরে আসো, এইচ টু সলিড থেকে এইচ টু সলিড বানিয়েছো, তাহলে আর কি এনার্জি লাগবে, তাই না? বোঝা গেল? তাহলে খুব দিনের আলো মতো পরিষ্কার, এখানেও লস অর গেন এনার্জি কিন্তু হয়, সেটা সিস্টেম অ্যাবজর্ব করে নেয়, মানে এর মতো হয় না। মানে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এর মতো যে আমি এইচ টু সলিড থেকে এইচ টু মানে লিকুইড বানালাম, প্লাস সাথে কিছু হিট আমি এরকম ভাবে রিপ্রেজেন্টটা করতে পারবো না, কারণ কেমিক্যাল রিঅ্যাকশনস নয় তো। সেইটা সিস্টেম এখানে এইভাবে সেটা রিপ্রেজেন্ট থাকে। দেখো ব্যাপারটা বোঝা গেল পরিষ্কার করে দাও। এবার এটা সম্পর্কে আমার মানে ধারণা আছে, তো তুমি আমার মনে হয় এই পয়েন্টটা নিয়ে তুমি যদি ক্লাসে পড়ানো হয় তুমি একটু ডিসকাস করতে পারো, স্কুলের কোনো স্যার একটু জিজ্ঞেস করতে পারো ভালো করে বোঝার জন্য, যে হয়তো ওদের কোনো আইডিওলজি আছে বা কোনো কিছু ধারণা আছে যেটা দিয়ে হয়তো এই পয়েন্টটাকে ক্ল্যারিফাই করতে পারো। এত বড় বই এরকম লেভেলের তো থাকে না, আছে এইসব বইগুলোতে দেখেছি কিছু কিছু আছে, তো যাই হোক, তো সেটা সেভাবে একটু ক্লারিফিকেশন চাইতে পারো এরকমভাবে, খুব সুন্দরভাবে মানে বিনম্রতার সাথে বলে যে এরকম করলে তো এরকম হয়, মানে তো স্যার দেখতে পাচ্ছি চোখের সামনে যে এইচ টু সলিড থেকে এইচ টু লিকুইড এনার্জি লাগে, তাহলে স্যার এইরকম ভাবে কেন বলছে? স্যার বলতে পারেন না, অ্যাকচুয়ালি পুরো প্রসেসটা হচ্ছে হয়তো দেখো এইভাবে এইভাবে, তো আলটিমেটলি সেই কারণে কোনো এনার্জি লাগছে না, সেই কারণে হয়তো এটা লিখেছে। তো সেটা যদি হয় তাহলে আর ফিজিক্যাল চেঞ্জটা কোথায় হলো? তাহলে তো সেই এইচ টু সলিড ঘুরে আবার এইচ টু সলিডে চলে গেল। কি বলছি বুঝতে পারলো তো ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝছি। বুঝতে পারলে তো ব্যাপারটা? হ্যাঁ, এটাই, এটা একটু জানতে পারো। আমার কিন্তু আমরা করিয়ে থাকি আর কি, এরকমই আমি করিয়ে থাকি, কোনো অসুবিধা কিছু নেই। বইগুলো যে মানে একদম ছোট লেভেল থেকেই সব ঠিক লিখতে হবে তার কোনো মানে, ওরা ওদের মতো লিখেছে। আচ্ছা, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল চেঞ্জেস তার কিছু এক্সাম্পল আছে আমাদের কাছে, যে হ্যাঁ ফিজিক্যাল চেঞ্জে মানে এই যে ফেস চেঞ্জটা লেগে সেখানে আলটিমেটলি কোনো টেম্পারেচারের চেঞ্জ হবে না, যে 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি হিট সাপ্লাই করেছো বলে, কারণ তুমি বুঝতে পারলে হিট সাপ্লাইটা আমার টেম্পারেচার ইনক্রিজের কাজে লাগছে না, হিট সাপ্লাইটা লাগছে ইন্টারমলিকুলার সেপারেশন ইনক্রিজ করার জন্য, সেই কাজে লাগছে হিটটা, হিটটা কোনো টেম্পারেচার ইনক্রিজের কাজে আমার লাগছে না। এগুলো যত পড়বে আরো ক্লিয়ার হবে, বইগুলো পড়তে পারো, ক্লিয়ার হবে।
মাথার দিব্যি দেয়নি যে বই মানে সত্যি, আর এই বইটাতে যেটা লেখা আছে সেটাই সত্যি। তারপরে তুমি 3-4টে বই ট্যালি করাতে পারো, তাহলে ব্যাপারটা এই বই হয়তো 99% যা লেখা আছে সবই ঠিক। এরকম তো হয় বই। তাই ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, তার কিছু এবার এক্সাম্পল আমরা চলে যাই। আচ্ছা, এক্সাম্পল তুমি জানো পরিষ্কার, ক্লাস 9-10 এনাফ সময় পাওয়া যায় যদি কোনো জায়গা বোঝানো যায় ধীরে ধীরে বারবার করে গুছিয়ে গুছিয়ে পড়বে, একদম বারবার জিজ্ঞেস করে করে একদম ক্লিয়ার করে নেবে, তাহলে হায়ার ক্লাসে গিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না। এইগুলোই ডিটেলস একটু বেশি বেশি করে মলিকুলার লেভেল ভিউ পয়েন্ট দিয়ে আছে। এক্সাম্পলস কি আছে? দ্য চেঞ্জ অফ স্টেটস অফ ম্যাটার, বেসিক্যালি প্রথম এক্সাম্পল যেগুলো, মেল্টিং, ফ্রিজিং, ভেপারাইজেশন, লিকুইফিকেশন, লিকুইফিকেশন আর কি, লিকুইফিকেশন বলে বলে লিকুইফিকেশন, ঠিক আছে। তো এই ধরনের প্রসেসগুলো বেসিক্যালি এক্সাম্পল অফ তোমার হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। মেল্টিং মানে বেসিক্যালি তো ওই সলিড থেকে লিকুইডের ফেজ চেঞ্জ, তো আমি সেগুলো বলে এসেছি, সেগুলো সব রিভার্সিবল এটসেট্রা এটসেট্রা। মেল্টিং, ফ্রিজিং, যা যা আছে তার উল্টোটা হচ্ছে ফ্রিজিং, ঠিক আছে। মেল্টিং, ফ্রিজিং, এগুলো যা যা রয়েছে, ভেপারাইজেশন বলেছে, সবই বলেছে। উল্টোটা হচ্ছে কন্ডেনসেশন বা লিকুইফিকেশন। এই আর কি, এগুলো সবই তোমার হচ্ছে এরকম। এবারে কেমিক্যাল চেঞ্জের দলে কি কি আছে? কেমিক্যাল চেঞ্জের দলে আছে সে, যেমন আমি খুব একটা কমন পড়লাম, কম্বাসান, একটা টাইপের কিছুকে পুড়িয়ে দিচ্ছ, কম্বাসান করছো, নানা প্রসেসে কেমিক্যাল প্রসেস আছে। রেসপিরেশন বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ, তো রেসপিরেশন রেসপিরেশন বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ কম্বাসান, তাই না? বডির যে গ্লুকোজ গুলো পুড়ে অক্সিজেনেতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, রেসপিরেশন। তারপরে ফার্মেন্টেশন, এইসব প্রসেসগুলো আমরা জানি, এটসেট্রা। এইসব প্রসেসগুলো কেমিক্যাল প্রসেস, একটা স্পিসিস থেকে একটা স্পিসিস তৈরি হচ্ছে, এগুলো সব কেমিক্যাল প্রসেসের নাম। এবং এগুলো সবই হচ্ছে চিন, সেখানে অন্য স্পিসিস তৈরি হয়ে যাচ্ছে পরিষ্কারভাবে। এরপরে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে যে যদি দেখা যায় যে হিট করে কাউকে আমরা এক্সপান্ড করে দিলাম, তারপরে আবার হিট এক্সট্রাক্ট করার মাধ্যমে তাকে আবার আমরা হচ্ছে বেসিক্যালি কন্ট্রাক্ট করে নিলাম, তো এই ব্যাপারটাও বেসিক্যালি একটা সে তোমার ফিজিক্যাল চেঞ্জের মধ্যে পড়ে, যে বাই সাপ্লাই অফ হিট তুমি করলে সে একটু এক্সপান্ড হয়ে গেল। যেমন খুব কমন, লিকুইডের মধ্যে হতে পারে, গ্যাসের মধ্যে হতে পারে, গ্যাস এক্সপান্ড করে গেল, বেশি করে হিট সাপ্লাই দিলে প্রেশার বাড়লো, গ্যাস এক্সপান্ড করে গেল, এক্সপান্ড করে উপরের দিকে গেল, আবার তাহলে প্রেশারটা কমবে করে, তুমি যদি তার মধ্যে থেকে এনার্জিটা উইথড্র করে নাও, মানে তার মধ্যে হিটটা রিমুভ করে নাও, ধীরে ধীরে ঠান্ডার কাছে রাখো, ধীরে ধীরে তার প্রেশারটা ফল করতে থাকবে এবং আবার ভলিউমটা কমে আসবে। তাহলে এই যে এক্সপানশন কম্প্রেশন যে ব্যাপারগুলো আছে বা কন্ট্রাকশন, তার যে ভলিউম বড়, তার নানা লেন্থ বরাবর অনেক সময় হতে পারে, কাউকে মেল্ট করলাম আবার সলিডিফাই করলাম, ছোট হয়ে গেল, এরকম ব্যাপার, সেগুলো সেগুলো হচ্ছে কিন্তু তোমার এই এই ধরনের এক্সাম্পলের মধ্যে আসে। এবং এখানে কিছু কথা বলছে আর কি, ফিজিক্যাল কিছু নাম, বয়লিং অফ মিল্ক, মেল্টিং অফ বাটার, ড্রাইং অফ এ ফ্লুইড, তারপর হচ্ছে ম্যাগনেটাইজেশন অফ আয়রন, রিঙ্গিং অফ অ্যান ইলেকট্রিক বেল, এই ধরনের বেসিক্যালি কেসগুলো লিখছে। আর কেমিক্যাল চেঞ্জের আন্ডারে যেটা আমি এখানে বললাম, বার্নিং অফ এ সাবস্টেন্স ইন এয়ার, যেটা কিনা কম্বাসন বলে আমি লিখে এসেছি, বার্নিং অফ এ সাবস্টেন্স ইন এয়ার, বেসিক্যালি অক্সিজেন সেখানে গিয়ে বার্ন করে। তারপরে আরো কিছু তোমাদের হয়তো বায়োলজির টার্মে কিছু নাম আছে, যেমন হচ্ছে ওই কারিং অফ মিল্ক, তারপরে হচ্ছে সে রিটিং অফ ফ্লুইড, রাস্টিং অফ আয়রন, চেঞ্জেস ইন ইলেকট্রোকেমিক্যাল সেলস যেগুলো হয় আর কি, সেগুলো এখানে বলছে। রাস্টিং অফ আয়রনও বেসিক্যালি কেমিক্যাল চেঞ্জ, কারণ আয়রনটা আয়রন অক্সাইডে কনভার্ট হয় বাই দ্য রিঅ্যাকশনস অফ ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্সে, জলের অক্সিজেনও লাগে, তার প্রেজেন্সে বেসিক্যালি সে অক্সাইড, আয়রন অক্সাইডে নতুন কোনো কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়। তো রাস্টিং অফ আয়রন ইজ অলসো এন এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ। এরকম বার্নিং, কারিং অফ মিল্ক, মিল্ক একটা ফর্মে থাকে, যখন তার কারিং
ফর্মে হচ্ছে কনভার্ট করা হয় আর কি, সে বাই সাম ব্যাকটেরিয়া, সেটা ল্যাক্টোব্যাসিলাস এরকম ধরনের হয়তো ভালো আর ভালো করবে হয়তো। তো তারা বেসিক্যালি কাজটা করে এবং সেখানে তার স্ট্রাকচারাল চেঞ্জ আসে, তো সেই কারণে তারা সব হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। এবার একটু ডিমনস্ট্রেট করে দুজনকে দেখাচ্ছে যে কেমিক্যাল চেঞ্জ কেমন ধরনের হয় আর ফিজিক্যাল চেঞ্জ কেমন ধরনের, ডিমনস্ট্রেট করে দেখাচ্ছে। এখানে কিভাবে সেটাকে বেসিক্যালি ডেমনস্ট্রেট করছে আমরা দেখি। প্র্যাকটিক্যাল ব্যাপার একটু এখানে আছে এবং তার সেগুলো সব হায়ার ক্লাসে কাজে লাগবে, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভালো করে মাথার মধ্যে বুঝে নিয়ে থাকবে আর কি। প্রথমে এখানে যেটা দেখা যায় হচ্ছে ডিসলিউশন অফ এ সুগার ইন ওয়াটার। তুমি কি করছো না, এখানে সুগারের একটা সলিউশন মনে হচ্ছে জল ছিল, ডিসলিউশন করছো, ডিসলভ করছো সুগার ইন ওয়াটার, ডিসলিউশন অফ সুগার ইন ওয়াটার। তো সেই প্রসেসে তুমি কি করছো দেখো, মনে হচ্ছে যেন সুগার ভ্যানিশ করে গেল, তাই তো? সুগার আর নেই, মানে সুগার জলে দিলে সুগার চলে গেল, তাহলে তো সুগার তো স্যার আর নেই, তাহলে নিশ্চয়ই এটা একটা সুগার নেই। তার মানে প্রথমত মাসের একটা মানে পূর্ববর্তী ভাবলে যে মাস একটা ডিস্ট্রাকশনের ব্যাপার হতে পারে, অথবা এরকম হতে পারে যে সুগার তো তার ভ্যানিশ হয়ে গেলো, জলে দিলাম তাকে দেখা যাচ্ছে না, তো তাহলে নিশ্চয়ই এটা একটা কেমিক্যাল চেঞ্জ এরকম ভাবা যেতে পারে। কিন্তু পুরো প্রসেসটা আমরা একটু ডিটেলসে অ্যানালিসিস করি মলিকুলার লেভেল থেকে, যে এই প্রসেসে কিন্তু সুগার জলের মধ্যে দিয়ে দিলে বেসিক্যালি আগে আমরা পুরো প্রসেসটা বলে দিই, তাহলেই এবার অ্যানালিসিসটা করতে সুবিধা। সুগার, তার ফর্মুলা হচ্ছে, সুগার মানে হচ্ছে কোনটা, C11H22 লিখছে না কেন, O11, তাই তো? এ সুগার নাকি ফর্মুলা এরকম। একটা যে গ্লুকোজ, গ্লুকোজকে ডিজলভ করতে পারো, গ্লুকোজ হচ্ছে C6H12O6, ঠিক আছে? তো তুমি সে একটা বিকার নিয়েছো বা কিছু কন্টেনারও নিতে পারো, ল্যাবে যে বিকার পাওয়া যায় বিকারও নিতে পারো, বিকারের মধ্যে সে জল আছে, তুমি কি করেছো এর মধ্যে কিছু সুগার কিউবস বা সুগার দানা, 1 চামচ সুগার কিছু হবে এর মধ্যে প্রথমে ফেলে দিয়েছো। তারা আছে পরিষ্কার, শুরুর দিকে দেখতে পাচ্ছ আছে, তোমার সেটা কিছু স্টিয়ারার দিয়ে বা চামচ দিয়ে তুমি এটাকে নাড়তে থাকবে, দেখলে আস্তে আস্তে সলিউশনটা পুরো ক্লিন হয়ে গেল আর কোনো সুগারের ইউজ বা দানাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই চেঞ্জটাকে, অর্থাৎ ডিসলিউশন অফ এ সুগার ইন ওয়াটার অর ডিসলিউশন অফ এ গ্লুকোজ ইন ওয়াটার, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো, এটা ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ? তাহলে ব্যাপারটা কি হয়েছে তার ডিটেলসে যদি আমরা ঢুকি, তাহলে এইটা দেখতে পাবো যে প্রথমে তুমি যে সুগার কিউবসটা বেসিক্যালি দিয়েছিলে আর কি, সাপোজ ধরো একটা এরকম সুগার কিউবস তুমি দিয়েছিলে, ঠিক আছে? তো সেখানে হিউজ নাম্বার অফ কি ছিল, C12H22O11 হবে, C11 কি C12H22 যেটা মনে বলে একটা লিখি O11, এরকম কিছু একটা ফর্মুলা হবে। তো সেখানে এবারে তুমি কি করলে না, এখানে হিউজ নাম্বার অফ সে 100টা, আমি কথার কথা ধরে নিচ্ছি 100টা, মানে জাস্ট বোঝানোর খাতিরে আর কি, 100টা আমার কাছে সুগারের মলিকুলস এর মধ্যে ছিল, ডট ডট করে তার সেটাকে এক জায়গায় করে একটা বড় কিউবের মধ্যে দেখতে, তুমি সেটা দেখতে পাচ্ছি। তুমি যখন একে জলে দিলে না, জল কি করেছে চারপাশ থেকে ঘিরতে শুরু করেছে নানাভাবে, মলিকুলার লেভেল, জল তো খুব ছোট, এত বড় বড় নয় অ্যাকচুয়ালি, সেও খুব ওই লেভেলের, এর মলিকুলার ফর্মুলা যতটা বড় দেখে স্ট্রাকচারটা যত যেমন ভাবে তুমি আন্দাজ করতে হতো, জলের তো স্ট্রাকচার আরো ছোট। তো জল কি করেছে ওর মাঝে মাঝে ওই স্ট্রাকচারের মাঝে মাঝে ঢুকতে শুরু করছে এবং একটা সুগার মলিকুলস থেকে একটা সুগার মলিকুলকে সেপারেট, মানে তার মাঝে জল চলে আসছে। ব্যাপারটা যদি এরকম আমি ফর্মুলার সাহায্যে লিখি, 100টা ছিল এরকম পরপর H12O11, তো সেটাকে আমি একটা জাস্ট রিপ্রেজেন্ট করছি একটা এরকম কিছু একটা বড় এরকম হাত পাওয়ার কিছু স্পেসিস দিয়ে তার স্ট্রাকচার আছে, আর জলকে আমি রিপ্রেজেন্ট করছি জাস্ট ছোট একটা এরকম সে অন্য কালার দিয়ে দিচ্ছে, তো জলকে আমি রিপ্রেজেন্ট করছি একটা ছোট এরকম সে ডট ফট কিছু একটা ডট। তাহলে এরকম অনেক বড় স্ট্রাকচার সব একসাথে ছিল যখন শুরুর দিকে এরকম সব বাইন্ড হয়েছিল, জাস্ট নর্মাল রিপ্রেজেন্টেশন ভাবো, সব এরা সব এরকম গায়ে গায়ে ছিল, প্র্যাকটিক্যাল জায়গাটাকে বোঝাতে চাইছে।
সলিড ফর্মে ছিল, মানে একটা পার্টিকুলার প্যাটার্নে দ্বারা ছিল, সেটাও ভাবতে পারো এরকম প্যাটার্ন হয়ে তার সঙ্গে এরকম করে করে ডুডল স্ট্রাকচার টাইপের এরকম করে ছিল আর কি। সাপোজ একটা মডেল স্ট্রাকচার এরকম ভাবে থাকে না, এক্সাক্ট যে ফর্মে থাকে দেখার একটু সমস্যা হবে এই মুহূর্তে, আমি একটা এরকম ভেবে নিচ্ছি। ওকে, এটা সুগার দিয়ে এতগুলো মলিকুল ছিল। জল কি করেছে, প্রথমে তো বাইরের থেকে ঘিরছে যাচ্ছে মনে করো এর সারফেসের উপরে, তো সেইগুলো ঘিরতে শুরু করে তারপর ছোট মলিকুলের ভিতরে ঢুকে যেতে পারে। তো যখন জল এরকম, তারপরে ধীরে ধীরে চারপাশটা থেকে যখন একটু একটু করে ওকে ডিজলভ করতে শুরু করে, তারপরে ভিতরেও ঢুকে যাচ্ছে, গিয়ে কি করছে এদের মাঝের যে অ্যাট্রাকশনস গুলো ছিল একটা সুগার মলিকুলের সঙ্গে, তো সেই অ্যাট্রাকশনস গুলোকে কি করছে জল বেসিক্যালি কাট করে দিচ্ছে, তার মাঝে জল চলে আসছে। বুঝা যাচ্ছে? সাপোজ খুব ইজিলি, সাপোজ আমি আর তুমি ধরো এরকম একই রুমে পাশাপাশি কথা বলতে, মানে একটা দেওয়াল চলে গেল, তাহলে কি হবে, তুমি আমার কথা ধরো শুনতে পাচ্ছ না, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তাই না? তো ঠিক একটা স্ক্রিনিং এর মতো জলের কাছে, জলের মাঝে চলে আসছে, জল মলিকুল চলে এবং ওর সঙ্গে ইন্টারাকশন করছে, করে ওকে আলাদা করে একটা একটা করে নিয়ে কেটে পড়ছে। মানে আলটিমেটলি পিকচারটা, পরের পিকচারটা হবে জাস্ট এরকম টাইপের, যে এক একটা সুগার মলিকুলস কে ঘিরে আছে প্রচুর জলের মলিকুল লেয়ার। তো তার ফলে কোনো সুগার মলিকুলস এর পাশে মানে কাছে যেতে পারছে না, জলের একটা লেয়ার তার উপরে আছে, তো অ্যাট্রাকশন হতে পারছে না এবং ওরা আলটিমেটলি যে সলিড ফর্মে ছিল সেই ফর্মে আর ফিরতে পারছে না। এইটাকে বলা হয় প্রসেস অফ ডিসলিউশন। ঠিক আছে, আপাতত এই ছোট লেভেলতে এইভাবে বুঝে রাখো, তারপরে বড় লেভেলে আরো বুঝে যাবে। আমি আর বেশি বানাচ্ছি না। এটাকে বলা হচ্ছে প্রসেস অফ ডিসলিউশন। কোনো কিছু যখন মানে সলিউশনের পরে এরকম মলিকুলার কিছু, যেমন হচ্ছে NaCl কে যখন সে সলিবেল করে জলের মধ্যে, তার প্রসেসটা কতটা এরকম, কিন্তু ঠিক এক্স্যাক্টলি এরকম নয়, একটু অন্যরকম। যাই হোক, তুমি এখন ইমিডিয়েটলি দুটোকে সেম ভাবতে পারো। তো এরকম করে কি করে জল তার মাঝে গিয়ে Na+Cl- এর মধ্যে থাকা অ্যাট্রাকশনকে অফ করে দেয়, দিয়ে Na+Cl- কে নিয়ে আলাদা হয়ে যায়। যেমন ভাবে এখানে একটা সুগার মলিকুলস থেকে একটা সুগার মলিকুলসকে আলাদা করে জল ঘিরে ধরেছে। ব্যাপারটা পরিষ্কার? হ্যাঁ স্যার। মেকানিজম অফ ডিসলিউশন লিখে দিলাম এই ফর্মে। তাহলে সেই ঘটনাটা তোমার এখানে ঘটছে। তাহলে কি হবে আলটিমেটলি, এরা যখন একসাথে অনেকগুলো ছিল, তখন তুমি চোখে দেখতে পাচ্ছি, তখন তুমি এখানে চোখ দিলে তুমি দেখতে পাচ্ছিলে পরিষ্কার, মানে এটাকে ভিউ করা যাচ্ছিল আর কি, ভিউ তোমার আসছিল। বাট এখানে তুমি একটা সিঙ্গেল মলিকুলস আর কিছু জল মলিকুলস আছে, সেটাকে তুমি বেসিক্যালি ভিউ করতে পারছো না আর কি। বা সিঙ্গেল মলিকুলস যখন খুবই ছোট হয়ে গেছে, অ্যামস্ট্রং ডাইমেনশন, তুমি অ্যামস্ট্রং ডাইমেনশনে কি করে দেখতে হবে, তার জন্য তোমাকে মাইক্রোস্কোপের ইউজ নিতে হবে, অন্য আরো যেগুলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আরো নিতে হবে, তবে তুমি হয়তো তাকে দেখতে পাবে। খালি চোখে তুমি তাকে দেখতে পাবে না। তো একে তুমি হচ্ছে সে ভিউ করছিলে হয়তো শুরুর দিকে, দেখতে পাচ্ছিলে, এখানে গিয়ে আর সেই সেই স্পেসিসটাকে তুমি আর সাপোজ সে দেখতে পাচ্ছ না, এটা অফ হয়ে গেছে, যদি ভিউ ঠিক থাকে এটা অফ হয়ে গেছে, একে আর তুমি দেখতে পাচ্ছ না। কারণ সে বেসিক্যালি, এটা ধরো একটা যদি আমার বলি যে সাপোজ এটা একটা যে 1000 অ্যামস্ট্রং ডাইমেনশনে ছিল, 1000 অ্যামস্ট্রং মানে তুমি কনভার্ট করলে যে মোটামুটি এই লেভেলে আমি দেখতে পাচ্ছি, আর এটা ধরো হচ্ছে এখন 1 অ্যামস্ট্রং 2 অ্যামস্ট্রং ডাইমেনশনে চলে যাচ্ছে, আর তুমি দেখতে পাচ্ছ না। এইভাবে একটা ভাবতে পারো। তো তাহলে কি হবে, এইটা হচ্ছে ডিসলিউশন প্রসেস হলো, এবং তুমি কি দেখতে পাচ্ছ না, মনে যেন হারিয়ে গেছে এটসেট্রা। এই প্রসেসে এবার ব্যাপারগুলো হচ্ছে কি সেটা আমরা দেখছি না। এখানে কেমিক্যাল কম্পোজিশনের এই ডিসলিউশন প্রসেসটা হয়ে গেল। এখানে দেখো সুগার, ঠিক আছে, সুগার তার যে কেমিক্যাল ফর্মুলা যা ছিল, এর ডিসলিউশন হয়ে যাওয়ার পরেও তার মধ্যে তার কেমিক্যাল ফর্মুলা শুধু জল ঘিরে ধরেছে, আর এখানে জল ঘিরে ছিল না, শুধু নিজে নিজে ছিল, নিজের চারপাশে নিজে ছিল। ঠিক আছে, স্টেটের চেঞ্জ হয়েছে বলতে পারি, এটাকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, স্টেটের চেঞ্জটাকে আমরা এভাবে দেখাই যে কোনো স্পেসিস যদি খুব জেনারেল, সে একটা একটা স্পেসিস, সে ধরো কোনো সলিড ফর্মে ছিল, তার ডিসলিউশন করলে এক্স হচ্ছে এরকম অ্যাকোয়াটেড, কিউ এই ফর্মে লেখা হয়, ব্র্যাকেটে কিউ মানে অ্যাকোয়াটেড ফর্ম, মানে জল ওকে ঘিরে রেখেছে বা সলিউশনে চলে গেছে, সলিউশন অ্যাকোয়াটেড বলা হয়, এই ফর্মে বেসিক্যালি এটাকে লেখা হয়ে থাকে। সিমিলারলি এখানে আমাদের কাছে হচ্ছে ছিল যে C6, এই C12 H22 প্রতিবার আলাদা, C12 লিখছে 22 বলছে,
C12H22O11 এই স্পিসিসটা ছিল ইন সলিড ফর্মে, তারপরে সে যখন জলে ডিজলভ হয়ে গেছে সে কিন্তু এটা একটা কেমিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হওয়ার কোনো গল্পই নেই এখানে, তাই তো পরিষ্কার ব্যাপারটা। তাকে শুধু জল ঘেরা ফর্মে সে চলে গেছে। আর যদি বলে জল জল জলই আছে, তাকে ঘেরার জন্য জল কিছু চেঞ্জ হয়নি, জল অন্য কম্পাউন্ডে কনভার্ট হতে যায়নি, তাকে মানে ঘিরতে গেলে তাকে অ্যাট্রাক্ট করতে গেলে শুধু ফিজিক্যাল কাইন্ড অফ একটা অ্যাট্রাকশন বেসিক্যালি এসছে। যেটা রিজন আছে সেটা আমরা এখন দেখাতে পারছি না, পরে দেখাবো। তো দেখো ব্যাপারটা পরিষ্কার কি। তো এই যে প্রসেসটা মলিকুলার লেভেল থেকে আমরা ভিউ করে নিলাম, তাহলে এই প্রসেসে পরিষ্কার এখন এবার বইতে লিখছে নো নিউ সাবস্টেন্স ইজ ফর্মড। হ্যাঁ তুমি মানছো যে নো নিউ সাবস্টেন্স ইজ ফর্মড, কারণ এই সুগারের মলিকুল বা গ্লুকোজের মলিকুল যাই ছিল সে তাই প্রেজেন্ট আছে। অ্যান্ড দ্য চেঞ্জ ইজ টেম্পোরারি। চেঞ্জ ইজ টেম্পোরারি, ডেফিনেটলি তুমি জল উড়িয়ে দাও, পাত্রে সুগার পড়ে থাকবে, সুগার ফেরত পাবে। নো ইভলিউশন অর অ্যাবজর্পশন অফ এনার্জি। এই ডিসলিউশন প্রসেসে যেটা হলো, যেটা আমরা বললাম যে কোনো কিছু কেমিক্যাল প্রসেস, মানে এই যে ফিজিক্যাল প্রসেস, ওই কথাটা লেখা আছে যেটা বললাম যে পার্সিয়ালি ট্রু, এটা হচ্ছে বেসিক্যালি পার্সিয়ালি ট্রু। ডিসলিউশন প্রসেসেও এরকম দেখা যায় যে হিট ইভলভ হতে পারে বা হিট তোমার লাগতে পারে, অনেক কিছুকে হয়তো ডিজলভ করতে গেলে একটু হিট দিয়ে ডিজলভ করতে, সেটা হতে পারে। তো মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে তারা উইদাউট হিটে ডিজলভ করে, ঠিক আছে, যারা সলিবেল হয় আর উইদাউট হিটে ডিজলভ করে, এবং ডিজলভ করার পরেও এই ডিসলিউশন প্রসেসে জেনারেলি কিছু একটা হিট রিলিজও হয় বা কিছু একটা হিট অ্যাবজর্বও হতে পারে, হিট রিলিজ হতে পারে, হিট অ্যাবজর্বও হতে পারে। তো সেই অ্যামাউন্ট অফ হিটটা বেসিক্যালি খুবই নেগলিজেবলি স্মল। তো সেই কারণে তোমাকে এখানে তুমি বেসিক্যালি খুব কমন, আমি একটা খুব কমন এক্সাম্পল দিচ্ছি, NaOH যে বিট পাওয়া যায় সলিড, ওটা জলের মধ্যে ফেলবে, ফেলে জলের মধ্যে গুলে যাবে, কিন্তু বিকারের গায়ে হাত দিলে প্রচন্ড গরম। তো এটা তো একটা ডিসলিউশন প্রসেস, এখানে তো তেমন অন্য কিছু হয় না। ডিসলিউশন মানে যেমন NaCl জলের মধ্যে ডিজলভ করে দাও, Na প্লাস জল ঘিরে ধরে, Cl মাইনাস কে জল ঘিরে ধরে, সেরকম ওখানে Na প্লাস কে জল ঘিরে ধরে, সেদিকে OH মাইনাস কে জল ঘিরে ধরে, এই ব্যাপারটা হচ্ছে। তো একই প্রসেস, কিন্তু ওখানে প্রচুর হিট জেনারেট করে, গরম হয়ে যায়। আবার ধরো তুমি NH4Cl, তাকে যদি জলের মধ্যে ডিজলভ করো, সে অ্যাকচুয়ালি হিট অ্যাবজর্ব করে। তো তুমি হিট দিচ্ছ না, ঠিক আছে, সেই অ্যাটমসফিয়ারে তো হিট আছে, একটা 25 ডিগ্রি সেলসিয়াস জেনারেলি থাকে একটা রুমের টেম্পারেচার। তো সে তার যে থার্মাল হিট সেটা সে নিয়ে নেয়, নিয়ে কন্টেনারের গার আশপাশগুলো ঠান্ডা, কন্টেনারের হাত দিলে ঠান্ডা অনুভব হবে তোমার। এগুলো সব একটা আয়নিক সলিড বেসিক্যালি তুমি ডিজলভ করছো জলের মধ্যে, ডিসলিউশন প্রসেস। কিন্তু মোস্ট অফ দ্য ডিসলিউশন প্রসেস বেসিক্যালি কিন্তু সেরকম খুব মানে ভ্যালুজ, এক্সপেরিমেন্টাল ভ্যালুতে হয়তো তার হিট ভ্যালু থাকতে পারে, কিন্তু তুমি ফিল করতে পারবে না। তো সেই কারণে ওই তোমার ওই কথাটা যেটা আছে যে নো চেঞ্জ অর নো অ্যাবজর্পশন অফ এনার্জি আর নো গেইন অর লস অর এনার্জি এ ফিজিক্যাল চেঞ্জ, সেটা বেসিক্যালি তুমি কিন্তু তোমার এক্সপেরিয়েন্সে থেকে আছে, ওর কথাটা পার্শিয়ালি ট্রু আছে, ঠিক আছে, পার্শিয়ালি ট্রু আছে। এখানে ডিসলিউশন প্রসেসে সেরকম তুমি কিছু মানে জলের মধ্যে তুমি গ্লুকোজ বা চিনি গুলে দিলে মানে গরম হয়ে যাবে না, প্রচুর হিট জেনারেট করবে না, হয়তো সেই প্রসেসে কিছু হিট জেনারেট করবে, সেটা খুবই কম, ঠিক আছে, নেগলিজেবলি স্মল। কিন্তু ক্যালকুলেশনে আসবে, ক্যালকুলেশন করতে গেলে তুমি তাকে পাবে, অবশ্যই পাবে। কিন্তু যাই হোক, তো সেই কনটেক্সটে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে ওই পার্সিয়ালি ট্রু ছিল, যেটা সেখানে খাটে, যে এখানে এই ডিসলিউশন করতে গেলে তোমাকে কোনো হিট দিতে হচ্ছে না, কোনো হিট প্রডিউস হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখানে নো গেইন অর লস অফ এনার্জি ব্যাপারটা কিন্তু কিছুটা খাটে। তিনটে জিনিস পরিষ্কার হলো, নো নিউ সাবস্টেন্স ফর্ম, চেঞ্জ ইজ টেম্পোরারি। কেন স্যার চেঞ্জ ইজ টেম্পোরারি? হিট করো, জলটাকে বার করে দাও, সুগারটাকে কন্টেনারে পড়ে থাকবে, গুঁড়ো গুঁড়ো হয়ে তুলে নাও, কেউ লস হবে না। আচ্ছা, sugar on dissolution in water dissolves completely, forming a sugar solution. The molecules of sugar, however, cannot be seen even under a পাওয়ার মাইক্রোস্কোপ। পাওয়ার মাইক্রোস্কোপও দেখতে পাবে, মানে অ্যামস্ট্রং অর্ডারে চলে যায় এরা, একটু কয়েডাল ফয়েডালকে ভালো দেখতে হবে, 10⁻⁵ দেখতে হবে, 10⁻⁶ মিটার দেখতে পারে, ওরা 10⁻⁻10 মিটার এই অর্ডারে চলে যায়, আরো 1000 টাইমস। ইলেকট্রনিক মাইক্রোস্কোপে হয়তো দেখা যেতে পারে, পাওয়ার মাইক্রোস্কোপেও তুমি দেখতে পাবে না। আচ্ছা, ঠিক আছে, ভিউ হলো না সেটা কোনো ভিউ করাটা কোনো ব্যাপার নয়, মানে ভিউ হলেই যে ফিজিক্যাল চেঞ্জ এরকমটা নয়, ঠিক আছে। তো সুগার এর বেসিক্যালি এখানে যেটা হলো যে নো নো নিউ মলিকুলস বেসিক্যালি ফ্রম। আর একটা কি রিভার্স কি করে করছো তুমি তাকে, না অন ইভাপোরেশন অফ সুগার সলিউশন দ্য সুগার ইজ রিকভার্ড ব্যাক ইন দ্য ক্রিস্টালাইন ফর্ম, প্রুভিং দ্য চেঞ্জ ইজ টেম্পোরারি, ঠিক আছে, যেটা টেম্পোরারি হচ্ছে হিট কর, জল বেরিয়ে যাবে, উড়ে যাবে, সুগার পাত্রের তলায় পড়ে থাকবে। আচ্ছা, আর কি হচ্ছে নো চেঞ্জ ইন মাস অকার ডিউরিং দ্য অ্যাডিশন অফ সুগার টু ওয়াটার। হ্যাঁ, কোনো মাসের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সুগার আর ওয়াটার তুমি আগে মেপে নাও,
তুমি সুগার সলিউশন বানাও, তারপরে মাপো, একই ওজন পাবে। কারণ এখানে কোনো কিছুই সেরকম গ্যাস আকারে কেউ বেরিয়েও যায়নি বা কিছু, একটা ফিজিক্যাল চেঞ্জ বোঝাই যাচ্ছে। তো সেখানে তার কোনো কিছু লস কম, মানে মাসের লস হওয়ার কোনো চান্স নেই কোনোভাবেই। তো সেটাও তুমি দেখতে পাবে। নো নেট গেন অর লস অফ এনার্জি সিন টু অকার ডিউরিং দ্য চেঞ্জ। নো লস অর গেন ইন এনার্জি, সেটা তুমি ফিল করবে কি করে? কন্টেনারের গায়ে হাত দিয়ে ফিল করবে, গরম লাগছে না ঠান্ডা লাগছে, সেটা দেখে তুমি বুঝতে পারলে। এবং তুমি বাইরে থেকে তুমি নিজে জানো যে আমি কোনো হিট সাপ্লাই করিনি, আর তুমি কোনো হিট সাপ্লাই করেন, ঠিক আছে, কিন্তু অ্যাটমসফিয়ারের নিজস্ব হিট আছে, ও যদি সেই হিটটা অ্যাবজর্ব করে, তুমি সেটা কি করে আটকাবে? তাহলে এর অ্যামাউন্টটা এমন যে প্রত্যেকটা প্রসেসে, যেমন NH4 সিলের ক্ষেত্রে আমি বললাম, NH4 সিলের তুমি ডিজলভ করছো, তুমি কোনো হিট সাপ্লাই করছো না, কিন্তু কন্টেনার গায়ে হাত দিয়ে তুমি ঠান্ডা হয়ে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি জলের মধ্যে ডিজলভ করবে, কন্টেনার গায়ে ঠান্ডা হয়ে যাবে, কারণ সে অ্যাটমসফিয়ার থেকে হিট নিয়েছে। এর মানে এই নয় যে তোমাকে হিট দিতে হবে, মানে ও সোর্স থেকে অ্যাভেলেবেল পেলে। এবং অনেক কিছু ডিজলভ করতে গেলে আমাদের হিট লাগে, মানে সবকিছু যে নর্মাল ডিজলভ হবে তা নয়, তো সেটা তো একটা ডিসলিউশন প্রসেস, তাহলে সেখানে তো হিট লাগছে। তো এই কথাগুলো পার্সিয়ালি ট্রু, পরিষ্কার যে এখানে অবশ্যই হিট প্রডিউস হয়েছে। আমি মানে ক্যালকুলেশন করে স্ট্রাকচারালি আমি দেখাতে পারি যে কেন হিট প্রডিউস হবে, তার রিজনও জানি, এবং সেটা কতটা অ্যামাউন্টে হবে, খুব কম অ্যামাউন্টে হবে, যেটা তুমি সেন্স করতে পারবে না সেরকম। তো যেহেতু তুমি ফিজিক্যাল চেঞ্জগুলো লোয়ার ক্লাসে একটা সেন্সেরও ব্যাপার থাকে, সেই কারণে আমরা এভাবে ভাবতে পারি যে সেই আসপেক্টে আর কি, যে কোনো কিন্তু এই প্রসেসটাতে, এই ডিসলিউশন অফ NaCl, ডিসলিউশন অফ সুগার, ডিসলিউশন অফ গ্লুকোজ, এই প্রসেসটাতে বেসিক্যালি নো চেঞ্জ ইন হিট অর নো ইভলিউশন অফ হিট অর নো গেন অফ হিট, বেসিক্যালি এটা আমরা বলতে পারি। দেখো ব্যাপারটা পরিষ্কার হলো কিনা আগে বলো, সব দিক থেকে বুঝি। ওকে হ্যাঁ স্যার। ওকে, এই আর কি। তো এটা সেইভাবে ছিল যে এখানে নো লস অর গেন ইন হিট। প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যাল না, এক্সপেরিমেন্টালি তুমি কিন্তু পাবে। এক্সপেরিমেন্টালি যদি ভালো লেভেলের সেন্সার মানে সেখানে ইউজ করো এবং বেশি অ্যামাউন্ট ইউজ করে, দেখবে সব ডিসলিউশন গুলোই কিন্তু কিছু হিট খায় অথবা হিট দেয় রিয়েলিটিতে আর কি। কিন্তু সেন্সিবিলিটির দিক থেকে তুমি সেন্স করতে পারবে না। যেমন কিছু সেন্সিবল ডিসলিউশন আমি বললাম তোমাকে যে এইগুলো কিন্তু সেন্সিবল, তুমি কন্টেনার গায়ে হাত রাখতে পারবে না, গরম হয়ে যাবে বিষয়টা, সেন্সিবল, মানে এগুলো তুমি এটা একটা নর্মাল ডিসলিউশন। কিন্তু সেই ডিসলিউশন প্রসেসগুলো হচ্ছে হাইলি এক্সোথার্মিক। তো ডিসলিউশন মানে এই নয় যে, যাই হোক, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি কেমিক্যাল একটা ডেমনস্ট্রেশন। তাহলে এই ডেমনস্ট্রেশনটা বেসিক্যালি তুমি ঘরে করবে, ট্রাই করে এই জিনিসগুলো অ্যানালিসিস করবে, বুঝতে পারবে যে সেই সব কিছু হয়নি, তো এটা ফিজিক্যাল চেঞ্জ। নতুন ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে বার্নিং অফ পেপার। বার্নিং অফ পেপার, পেপারকে তুমি পুড়িয়ে, পেপার বেসিক্যালি সেলুলোজ দিয়ে তৈরি, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এইসব মেটেরিয়ালস গুলো ওখানে বেশি কার্বন আর হাইড্রোজেন থাকে, সেলুলোজের মধ্যে অক্সিজেনও থাকে, লিঙ্কেজ কিছু, সেলুলোজ দিয়ে তৈরি পেপার, এখানে হাইড্রোজেন বন্ড নানা জিনিস থাকে। যাই হোক, তুমি একটা পেপারকে তুমি পুড়িয়ে ফেলছো। তো পেপারকে পুড়িয়ে ফেলে পেপার তো ভ্যানিশ, আগের মতো সুগার ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবার পেপারও ভ্যানিশ হয়ে গেল। পেপারগুলো কালো কালো হয়ে যায় পুড়ে, কার্বনে, সেলুলোজ, বড় সেলুলোজ। সুগারকে তুমি যদি পোড়াও, বেসিক্যালি কি হবে, সুগারকে পোড়ালে সেখান থেকে জলটা বেরিয়ে যায়, আর এই কার্বনগুলো আসে, কার্বনগুলো পুড়ে কালো কালো কার্বন, কোনোদিন দেখবে সুগার পোড়ার মধ্যে দিয়ে হিট করে দেবে, কালো 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 হয়ে যায়, ঠিক আছে, এটসেট্রা। তার কারণটা হচ্ছে কিছু না, ওই সুগারও একই, তোমার হচ্ছে ওই হিট করলে জলটা বেরিয়ে যায়, গিয়ে ওর বাকি ফর্মুলা দিয়ে যেটা পড়ে থাকে সেটা কার্বন থাকে, তো ওই জন্য কালো কালো, কার্বন হচ্ছে কালো, তো সে কালো 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 এরকম পাত্রে পড়ে থাকে। তো এখানে যখন তুমি পেপারটা পড়াচ্ছ, বেসিক্যালি কার্বন হাইড্রোজেনের তৈরি মেটেরিয়াল, কার্বন ডাইঅক্সাইড হয়ে কিছুটা বেরিয়ে গেছে, যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটাও কালো, কিছুটা কার্বন ডাইঅক্সাইড হয়ে কিছুটা বেরোচ্ছে, আর বাকি কিছুটা সলিড তোমার কাছে পড়ে থাকবে, সেটাও কার্বনেরই একটা মেটেরিয়াল, এটা পড়ে থাকবে। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে নিউ সাবস্টেন্স সেলুলোজ ছিল, নিউ সাবস্টেন্স সেলুলোজ, সেটা স্ট্রাকচার আছে, খুব জটিল স্ট্রাকচার, এটা দেখানো যাবে না, খুব জটিল স্ট্রাকচার। সেটা মেনলি হচ্ছে কার্বন, হাইড্রোজেন এইসব দিয়ে তৈরি একটা পেপার। পেপার মানে হচ্ছে সেটা হচ্ছে একটা সেলুলোজ, তো তার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এইসব একটা জটিল কম্পোজিশন আছে, খুব বড় স্ট্রাকচার। তো সেটা তৈরি, সেখানে তুমি সে হিট করলে, মানে হিট এনার্জি তুমি দিলে বা লাইট এনার্জি দিলে, যা ইচ্ছা দিলে, এটাকে পুড়িয়ে দিলে, পুড়িয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে কার্বন তৈরি করলে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করলে। তো এইগুলোর দেখো কেমিক্যাল কম্পোজিশন বেসিক্যালি এখানে কিন্তু ভেপার, একটু ভেপারও তৈরি করতে পারো, ভেপারও বেরোতে পারে কিছু। তো যাই হোক, তো এইগুলো নিশ্চয়ই
অন্য ফর্মে এখানে ছিল, কেমিক্যাল কম্পোজিশন ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলে। নিউ সাবস্টেন্স আর ফর্ম এরা ছিল না, যারা তৈরি হলো। চেঞ্জ ইন পার্মানেন্ট, তুমি এই কার্বনকে ডেকে এনে, জলকে ডেকে এনে, কার্বন ডাইঅক্সাইডকে মিশিয়ে সুন্দর করে, মানে ইজিলি রিভার্সিবল কথাটা খুব ইউজ আর কি। হয়তো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে হয়তো তুমি মানে পেপারটা তৈরি করতে পারবে না যত এ করো, তো অন্য কিছু প্রসেস কেমিক্যাল রিঅ্যাকশন থাকে হয়তো সেগুলোকে রিভার্সিবল করা যায়। আমি বললাম ওই জন্য কিছু ইরিভার্সিবল থাকে, এটা একটা ইরিভার্সিবল কাইন্ড অফ কেমিক্যাল রিঅ্যাকশন, কিছু হচ্ছে রিভার্সিবল, সেগুলো রিভার্স করে দেয়। তো এবং সেটা কিন্তু ইজিলি রিভার্স করা যাবে না, মানে সেগুলো অত মানে রিভার্সিবল অতটা ইজিলি নয়, সেগুলো টাফ রিভার্সিবল করে। কিন্তু এখানে ডেফিনেশন একটা ইউজ করা আছে কথা, ইরিভার্সিবল বলেনি, বলেছে নট ইজিলি রিভার্সিবল, নট ইজিলি রিভার্সিবল, এইভাবে বলেছে ল্যাঙ্গুয়েজ, ঠিকই বলেছে, নট ইজিলি রিভার্সিবল। তো এর কোনোভাবে ইজিলি কেন টাফলি কেন কোনোভাবে একে রিভার্স করতে পারবে না, চেঞ্জ ইজ পার্মানেন্ট চেঞ্জ একদম। হিট অ্যান্ড লাইট এনার্জি আর ইভলভ, এটা করলে বেসিক্যালি হিট তুমি পাও, সাথে কার্বন ফুটছে, এটা কম্বাসন হচ্ছে, কম্বাসন হওয়া কিছু পোড়া মানে হিট রিলিজ করবে, যে কোনো কম্বাসন রিঅ্যাকশন হচ্ছে হাই হিট জেনারেটিং, এবং সাথে সাথে একটা আলো লাইটও জেনারেট করে, তো এনার্জিটা বেসিক্যালি এই ফর্মে রিলিজ হয়ে যাচ্ছে। এই যে পেপার পরিষ্কার করে ও ফর্মুলা লিখে দিয়েছে, মানে ফর্মুলা লিখে নিয়ে যে পেপারে যে সেলুলোজ বলছিলাম, তোরা এক্সপ্লেনেশন দিয়েছে যে সেলুলোজ সে হচ্ছে তোমার সেলুলোজ, তার ফর্মুলাও দিয়ে দিয়েছে এখানে, বলে দেবো ফর্মুলা একটু টোটাল ভাবে দিয়েছে, C6H10 O5, বাইরে একটা এন, একটা বড় স্ট্রাকচার, এন ইকুয়াল টু 10-20 এরকম, মানে বড় বড় মানে একটা লিঙ্কেজ বানিয়ে থাকে। তো এয়ারে বার্নস বেসিক্যালি অক্সিজেন, কার্বন এগুলো তৈরি করে, যে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার এইসব তৈরি করছে। তাহলে ডিফারেন্টলি কেমিক্যাল কম্পোজিশনে চেঞ্জ হচ্ছে, the products formed কি হচ্ছে, do not combine back to give the reactants, hence the change is permanent. Change in mass basically occur during the burning of paper, the total mass however is unknown, এই যে টোটাল মাসের কনসেপ্ট আমি দিয়েছি যে সেটা however আনঅল্টার্ড থাকবে, কিন্তু তুমি তো ইনিশিয়ালি দেখবো পেপারটা আগে ওজন করলে আর ছাই যতটুকু পড়ে আছে ওজন করলে দেখলে না অনেক কম পাচ্ছে, ব্যাপারটা হচ্ছে সব কার্বন ডাইঅক্সাইড পেপার এই সবাই বেরিয়ে গেছে অনেকটা, ঠিক আছে এইরকম। তো জেনারেল রিঅ্যাকশনের ক্ষেত্রে গ্যাস হয়ে বেরিয়ে যায় বলেই ব্যাপারটা হচ্ছে এরকম যে মাস কম পাওয়া যায়। আর এখানে এনার্জি তো ইভলভ হয়েইছে, বেসিক্যালি এনার্জি ইভলভ হয়েছে। তো এনার্জি ইভলভ হওয়াটা খুব স্ট্রং ক্রাইটেরিয়া নয়, মানে সবগুলো মিলে একটা ক্রাইটেরিয়া, মানে সবগুলো সেট অফ ক্রাইটেরিয়া হোল্ড করে একটা কেমিক্যাল চেঞ্জ বলছো ঠিকই, কিন্তু কেমিক্যাল চেঞ্জের মূল জায়গাটা যেটা এনার্জি ইভলভ করাটা নয়, কেমিক্যাল চেঞ্জের মূল জায়গাটা লুকিয়ে আছে বেসিক্যালি কেমিক্যাল কম্পোজিশন কিছু চেঞ্জ হচ্ছে কিনা, দেখো এটা একদম পরিষ্কার। আর ফিজিক্যাল চেঞ্জের মূল জায়গাটা ওইখানেই লুকিয়ে আছে, যে কেমিক্যাল কম্পোজিশন কিছু একদম সেম থাকছে কিনা, দেখো সেমই থেকে যাবে, কেমিক্যাল কম্পোজিশন স্ট্রাকচার সবকিছু সেম থেকে যাবে, শুধু খালি তার ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হতে পারে। এই দুটো খুব যদি ভালো করে যে কোনো প্রসেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। তো ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ কোনোভাবেই কনফিউশনের জায়গা নেই, হ্যাঁ বুঝে বুঝে যাও। সো এরপরে আরো কিছু ডেমনস্ট্রেশনের কথা বলছে, সেগুলো আমি রাফলি বলে বেরিয়ে যাচ্ছি, কারণ এগুলো অনেকটা ডিটেলসে বলছি, রাফলি মানে সেগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে বলছি। ব্যাপারটা যেমন এখানে দিয়েছে খুব কমন দিয়েছে না, ম্যাগনেটাইজেশন অফ আয়রন। আয়রনের ম্যাগনেটাইজেশন ব্যাপারটা কি না, ম্যাগনেটের কাছে অনেকদিন যদি আয়রনকে রেখে দেখা যায় সেও ম্যাগনেটের মতো বিহেভ করছে, খুব কমন ব্যাপার। ছোটবেলায় করেছিল না, আমরা খুব খেলতাম এই ব্যাপারটা, যে পয়সা টয়সা গুলো থাকতো দিতাম আয়রনের মানে ম্যাগনেটের উপরে, তারপরে হচ্ছে পয়সা দিয়ে একটা পয়সা তুললে এরকম হচ্ছে, মানে সেও ম্যাগনেটের মতো বিহেভ করছে, এরকম খুব খেলতাম, আলপিন দিয়েও খেলতাম এরকম, যে হচ্ছে এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে। তো সেটা কিছু না, সেটা হচ্ছে কি না একটা থিওরি আছে, সেটা দেখলে বোঝা যায় কেন এরকম ম্যাগনেটাইজেশন প্রসেসটা, বা ফিজিক্স হয়তো তুমি জানো যে তার মধ্যে আয়রনের মধ্যে আসলে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হয়ে আছে, কিন্তু সেটা হ্যাপাজারলি ডিরেক্টেড আছে, কিন্তু সেটা ম্যাগনেট তার কাছে আনার পরে এবং অনেকক্ষণ রেখে দেওয়ার পর তার মধ্যে সেটা পার্টিকুলার ডিরেকশনে চলে যায় এবং আলটিমেটলি সে একটা ম্যাগনেটের মতো বিহেভ করতে শুরু করে। কিন্তু সে
আজীবন ম্যাগনেটের মতো বিহেভ করতে থাকে না, তার ধীরে 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 সেই আবার হেফাজত মোশনটা ফিরতে থাকে এবং তারপর আবার সেটা লস্ট হয়ে যায়। বা হিট করে খুব ইজিলি যদি তুমি পেতে যাও তাহলে হালকা একটু হিট করে দাও, দিলে আবার ওই তুমি মানে সেই যে পার্টিকুলার ডিরেকশনে চলে গেছিল নর্থ পোল সাউথ পোল, সেগুলো আবার উল্টো পাল্টা ডিরেকশনে হয়ে যায় এবং খুব ইজিলি তার ম্যাগনেটিক প্রপার্টিকে লস করে ফেলছে। তার মানে এই যে ম্যাগনেটাইজেশন আর ডিম্যাগনেটাইজেশন এটা একটা মানে রিভার্সিবল প্রসেস ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে। কিন্তু যাই হোক, আয়রন যে মেটেরিয়াল যাকে তুমি বেসিক্যালি ধরো ম্যাগনেটাইজ করছো, ম্যাগনেটাইজেশন অফ আয়রন কিছু ডেমনস্ট্রেশনের সাহায্য বোঝা যাচ্ছে, কারণ এগুলো তুমি করতে পারো ঘরে, চুম্বক থাকলে ম্যাগনেট থাকলে আয়রন নিয়ে চেক করে করে করতে পারো, সেগুলো ডেমনস্ট্রেশনের কথাতে এগুলো যাচ্ছে। যে তুমি একটা এরকম ইউ ম্যাগনেট নিয়ে প্রচুর এরকম আয়রনের পিন পড়ে আছে বা কিছুকে তুমি এরকম বানাতে পারো, আয়রনের কোনো মেটেরিয়াল থাকলে তাকেও বানিয়ে পারো। দেখবে পিনগুলো সব হচ্ছে ছোট ছোট ম্যাগনেট হয়ে গেছে, এর গায়ে যদি ঠিক অনেকদিন রেখে দাও, কিছুক্ষণ রাখলেও হয়ে যায়। তো এর কারণ কিছু নয়, এর কারণ হচ্ছে এর মধ্যে ম্যাগনেটের যা প্রপার্টি, অর্থাৎ নর্থ পোল সাউথ পোল যদি এরকম করে একটা ভাবা হয় আর কি, ছোট ছোট ম্যাগনেট এগুলো মানে আঁকছে বড় বড়, কিন্তু এগুলো খুব ছোট্ট ছোট্ট, এরকম করে অল্টারনেট করে থাকে আর কি, অল্টারনেট করে নর্থ সাউথ মানে স্ট্রাকচারালি এরকম করে ভাবা, ওর ভিতর এরকম করে যদি পোল ক্রিয়েট হয়ে থাকে, আবার হচ্ছে নর্থ সাউথ, তাহলে দেখো আলটিমেটলি এই দিকটা হচ্ছে নর্থ হবে, যেটা ম্যাগনেট থাকে, এই দিকটা সাউথ হবে। কিন্তু নর্মালি সেটা থাকে না, নর্মালি পোলস গুলো উল্টো পাল্টা ডিরেকশনে থাকে, যার ফলে আলটিমেটলি অ্যাজ এ হোল কোনো এফেক্টই ক্রিয়েট করতেও পারে না। ধর এরকম একটা ছিল, তারপর একটা এই ডিরেকশন ধরো নর্থ সাউথ, তারপরে আর একটা এরকম সাউথ নর্থ সাউথ এরকম করে থাকবে, যেরকম হ্যাপাজার্ড ডিরেকশন, এটা তো নর্থের ডিরেকশন যদি এদিকে দাও, এর নর্থের ডিরেকশন এদিকে, এর নর্থের ডিরেকশন এদিকে, কিন্তু এখানে একটা ইউনিট ডিরেকশন হলো, এদিকে নর্থের ডিরেকশন পেলো, এদিকে সাউথের ডিরেকশন পেলো। তো এই পোলটা নর্থ হলো, এই পোলটা সাউথ হলো। কখন হলো? এইটাকে বলে ম্যাগনেটাইজেশন প্রসেস। এই যে প্রসেসটা আমরা করলাম এটাকে বলে ম্যাগনেটাইজেশন। এটা ছিল তোমার আয়রনের কোনো মেটেরিয়াল ছিল প্রথমে, তো সেই আয়রনের মেটেরিয়ালে এই পোলগুলো হ্যাপাজার্ডলি ছিল। তুমি এখানে এই ম্যাগনেট রাখলে, ম্যাগনেট দিয়ে কিছুক্ষণ সংস্পর্শে রাখলে, রাখার পরে তাদের মধ্যে ঠিক ম্যাগনেটে যেমন থাকে, ম্যাগনেটে এই জিনিসটাই থাকে, সেটা তার মধ্যে হয়ে যায়। এই প্রসেসটাকে বলে ম্যাগনেটাইজেশন, এও ম্যাগনেট হয়ে গেল। ঠিক আছে, এর ফলে আয়রন আয়রন থাকলো, আয়রন তো আর কিছু চেঞ্জ হয়নি। ঠিক আছে, আয়রন তো আর কিছু চেঞ্জ হয়নি। কেমিক্যাল কম্পোজিশন, নো নিউ সাবস্টেন্স ফর্ম। আয়রন ছিল এফি মেটেরিয়াল, সে এফির মেটেরিয়ালই রয়েছে, নো নিউ সাবস্টেন্স ফর্ম। দ্য চেঞ্জ ইজ টেম্পোরারি, এবং সেখানে বেসিক্যালি এই প্রসেসটাতে দেখো নো এনার্জি চেঞ্জ ইন ওয়েট টেকিং প্লেস, না কোনো ওয়েটের চেঞ্জ হয়েছে, মাসের চেঞ্জ হয়েছে, কেমিক্যাল রিয়াকশন তো নয়, আয়রন আয়রন রয়ে গেছে, প্রথমবারই বোঝা গেছে। তারপর এখানে কোনো এনার্জিও বেসিক্যালি হিট এনার্জি তৈরি হয়েছে এমনটা নয়, হিট এনার্জি নিতে হয়েছে এমনটা নয় বেসিক্যালি। তো এইগুলো হয়, তো নো লস অফ সরি গেন অফ ইট। তো ওই কথাটা আমরা বলছিলাম যেটা টেম্পোরারি সত্যি আর কি, মানে টেম্পোরারি না সরি, পার্শিয়ালি ট্রু আর পার্শিয়ালি ট্রু, কারণ কিছুর ক্ষেত্রে খাটে, আবার কিছুর ক্ষেত্রে এক্স্যাক্টলি খাটে না। তো এইসব ক্ষেত্রে বেশ ভালোই খাটছে, বোঝা যাচ্ছে। তো সেটাই, when a current is passed through the copper wire or সে এমনি ম্যাগনেট, নর্মাল ম্যাগনেট রাখলে হবে, কপার ওয়্যারের মধ্যে দিয়ে পাঠাতে হবে, এমনি ম্যাগনেটের মধ্যে দিয়ে রাখলেও বেসিক্যালি তারা হবে। তো তারা হচ্ছে গেট ম্যাগনেটাইজড হয়ে যাবে, আয়রন নেলস গুলো, and the nails fall off, then current is switched off, provide proving the change to be temporary one। এই যে এইসব করে বোঝাচ্ছে, বুঝতে পারছো আশা করি। তারপর the weight of the magnet before and after passage of current, এটা এরা তোমার বইতে হচ্ছে এটা কারেন্ট দিয়েছে, তারের মধ্যে কারেন্ট জড়িয়ে করেছে, সেটাও করতে পারবে, ইটসেলফ ম্যাগনেট দিয়েও করতে পারবে। ম্যাগনেট নিয়ে এর মধ্যে রাখবে, ছোঁয়াবে কিছুক্ষণ, আধা ঘন্টা রেখে দিলে, এটা টানার ব্যাপার, এরকম করে করে টানতে হবে, সেটা না করলেও হবে। তো রেখে দিয়ে তারপর দেখবি একটা একটা নেল দিয়ে তুলে দেবে, উঠে যাচ্ছে। আয়রন নেলস গুলো ইউজ করবে, তুলবে, উঠে যাচ্ছে, মানে অ্যাট্রাকশনটা এসে গেছে ওর মধ্যে। তো সেটা এই কারণের জন্য, এবং সেটাতে কোনো আয়রন নেলস এর ওজন বেড়ে যায়নি, কিছু হয়নি, তারা আয়রন থেকে অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়নি। আর আর কি, আর এখানে কোনো হিট এনার্জি বা লস অফ এনার্জি, গেন অফ এনার্জি এক্সেট্রা কিছু হয়নি। অ্যাকচুয়ালি খুব পরিষ্কারভাবে যদি দেখো না তুমি, কনসেপচুয়ালি মানে এনার্জির ব্যাপারটা আছে, কিন্তু সেটা হচ্ছে সেন্সেবল না। এই মূল জায়গাটা একই হচ্ছে, যখন ওরা ওইভাবে ওরিয়েন্ট ছিল, তখন এর ওরিয়েন্টেশনটা বেসিক্যালি চেঞ্জ হলো। এই যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হলো, তো এই চেঞ্জেও তুমি যেমন সে ভাবছি যে কোনো এনার্জি লাগেনি, বা যখন আমরা বেসিক্যালি এটাকে আবার এই ওরিয়েন্টেশনে ব্যাক করতে চাইছি, বলে একটু হিট সাপ্লাই করে ওরিয়েন্টেশন বাজে হয়ে যাবে, এরকম আগের অবস্থায় ব্যাক করে যাবে। তো সেগুলো এনার্জি দিয়ে করা যায়, কিন্তু এই প্রসেসটা করতে ডেফিনেটলি
যে সেরকম কোনো সেন্সিবল এনার্জি চেঞ্জ তুমি দেখতে পাবে না। উল্টোটা করতে গেলেও তুমি তাড়াতাড়ি পেতে চাইলে তখন হ্যাঁ তোমাকে হিট সাপ্লাই করতে হবে, কিন্তু এমনি রেখে দিল নর্মালি ধীরে ধীরে মোশনের জন্য আবার ওরকম নর্মাল হয়ে যাবে, আয়রনের মতো নর্মাল যেরকম ছিল হ্যাপাজার্টলি মুভমেন্ট অফ দ্য ম্যাগনেটিক ডাইপোল এগুলো। তো সেই থেকে তুমি আইডিয়া করতে পারো এটা ফিজিক্যাল চেঞ্জ। তো ম্যাগনেটাইজেশন অফ আয়রন ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। আচ্ছা, এরপর হচ্ছে রাস্টিং অফ আয়রন, যেটা আমি আগেই বলে দিয়েছি যে রাস্টিং অফ আয়রন যে কেমিক্যাল চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট। এগুলো আসে উইথ এক্সপ্লেনেশন আসে, আর তোমাকে পরিষ্কার করে এক দু লাইনে সেই এক্সপ্লেনেশন গুলো লিখতে হবে। রাস্টিং অফ আয়রন সেই প্রসেসটা আলাদা, সেটা ডেফিনেটলি কেমিক্যাল চেঞ্জ হয়েছে। সে তুমি একটা এরকম আয়রনের পিনকে বা যে কোনো কিছু মেটেরিয়ালকে, সে পিন হোক যাই হোক, আয়রনের মেটেরিয়ালকে তুমি রেখে দাও, তো সেখানে দেখবে একটু রাস্টিং পড়ে গেছে আর কি, অনেক বছর বা অনেক মাস রেখে দাও, ওপেন এয়ারে রেখে দাও, তাহলে দেখবে তার গায়ে এরকম কালো কালো বা একটু ওই এ টাইপের হালকা হালকা বাদামি টাইপের কিছু একটা এরকম জমতে শুরু করেছে, সে রাস্টিং অফ আয়রন বলছে, এটাকে রাস্টিং প্রসেস। তো রাস্টিং প্রসেসে কি হচ্ছে, আয়রন যে ছিল এফি ফর্মে পিওর আয়রনের মধ্যে, সে এখন এফি, একটু এক্সাক্ট ফর্মুলাটা এখানে লেখা না, হ্যাঁ এরকম ভাবে লেখে Fe2O3.XH2, কত জল আছে বা কত মলিকুলস অফ ওয়াটার আছে ফর্মুলাতে জানা, এইটাতে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটার কি বলার, একদম পরিষ্কার কেমিক্যাল কম্পোজিশন আগে যা ছিল, এখন সে আয়রন ছিল, এখন সে আয়রন অক্সাইড হয়ে গেছে, সাথে কিছু জলও তার সঙ্গে অ্যাটাচড হয়েছে, কম্বাইন হয়েছে। তো এটা হাইড্রেটেড আয়রন অক্সাইড বলে, এটাকে হাইড্রেটেড ফর্মাট, হাইড্রাস মানে ওয়াটার বেসিক্যালি কিছু এর সঙ্গে অ্যাটাচড আছে, তো সেটা কনভার্ট হয়ে গেছে। তো ডেফিনেটলি কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জের প্রথম লাইনেই পরিষ্কার। আরো কিছু দেখা যেতে পারে, দ্য কনভার্সন অফ আয়রন টু রাস্ট ইজ এ পার্মানেন্ট চেঞ্জ। ঠিক আছে, তুমি খুব ইজিলি রাস্টকে আবার এই অর্থাৎ Fe2O3.XH2টাকে খুব ইজিলি তুমি এপিতে কনভার্ট করতে পারবে না ইজিলি আর কি। অ্যান্ড ওয়েটও বেড়ে যাবে, কারণ এখানে শুধু আয়রন ছিল, এখন আয়রন অক্সাইড সাথে জল এসেছে, তো ডেফিনেটলি একটা মাসের গেন হবে। তুমি ভাবতে পারো যে তাহলে তো মাস হলো না, তুমি তাহলে এইদিকে রিয়াকশনে তোমাকে এক্স্যাক্টলি অক্সিজেন এবং জল এগুলোকে ধরতে হবে। তুমি যদি সেগুলো না ধরো, তুমি ভাবা এরকম আয়রন ছিল এর মধ্যে এইসব ঢুকে গেছে, তার ওজন বেড়ে গেছে, তার মাস বেড়ে গেছে, ওভারঅল মাসের কিন্তু কোনো চেঞ্জ হবে না, তোমাকে যদি কেয়ারফুলি তুমি সেই ক্যালকুলেশনটা করো। কিন্তু তুমি যদি খুব পড়তে পড়তে দেখো, তাহলে দেখবে হ্যাঁ মাস তুমি একটা বাড়া, মানে সেন্সিবল যে চেঞ্জগুলো পাবে সেগুলো হচ্ছে মাস একটু বেশি বেশি পাবে। তো আর এটাই আর কি। আর এনার্জি ইজ ইভলভড ইন দ্য ফর্ম অফ এ হিট ইন স্মল অ্যামাউন্টস ওভার এ লং পিরিয়ড অফ টাইম এন্ড হেন্স নট ইজিলি পারসেপসিবল, যেটা এখানে বলছে। তো এই প্রসেসও এনার্জি ইভলভ, দেখো যখন কেমিক্যাল চেঞ্জের পাল্লায় পড়েছে না, তখন বলে দিয়েছে যে হ্যাঁ এই প্রসেসও এনার্জি ইভলভ হবে, হিট প্রডিউস হবে, যেমন অনেক কেমিক্যাল প্রসেসগুলো যেগুলো বলছে সেখানে হিট প্রডিউস হওয়াটা খুব ইজিলি বোঝাচ্ছিল। তো ডেফিনেটলি এখানে তুমি নর্মাল কেমিক্যাল প্রসেসের টার্মিনোলজি দিয়ে বুঝতে পারো যে কেমিক্যাল কিছু তৈরি হয়েছে, মানে আয়রনের সঙ্গে অক্সিজেনের বন্ড তৈরি হয়েছে, জল আবার সেখানে এসে কম্বাইন করেছে এইভাবে, তো এইগুলো একটা হিট জেনারেশনে রিলিজ হয় অ্যাকচুয়ালি, তো হিট রিলিজ হবে। কিন্তু তাহলে তো ওই আয়রন যখন রাস্টিং হচ্ছে, তাহলে তো আশপাশটা গরম হয়ে যায় না, বা আয়রনের সবটা শুনে তো গরম লাগে না, হিট প্রডিউস হচ্ছে। তো এই যে বলেছে হচ্ছে মানে পারসেপশনস তার থাকবে না সেরকম আর কি, সেন্সিবল অ্যামাউন্টের হিট নয়, খুবই অল্প মাত্রার হিট তৈরি হবে। তো হিট খুব বেশি স্ট্রং ক্রাইটেরিয়া নয় এনার্জি অ্যাবজর্ব বা রিলিজের ব্যাপারটা, সাথে থাকবে। তো যেহেতু তুমি প্রসেসটাকে আইডেন্টিফাই করে ফেলেছো কেমিক্যাল চেঞ্জ, তাই তুমি এই কথাটা বলতে পারছো, নাহলে তুমি যদি নিজে এক্সপিরিয়েন্স করো তাহলে বলবো না, নো হিট ইজ বেসিক্যালি গেইন অর লস দ্য প্রসেস। তো সেই আর কি, সেই ডেফিনেশনে তোমার হাঁটছো না নিজে থেকে, প্র্যাকটিক্যাল তুমি যেরকম ভাবে করছো সেরকমটা নিজে লেখো, তাহলে ব্যাপারগুলো এরকম দাঁড়ায়। সেটা ডেফিনেটলি নয়, এখানেও ট্রুলি কিছু অ্যামাউন্ট অফ হিট ইভলভ হয় অ্যাকচুয়ালি, তো সেই হিট যেটা ইভলভ হয় সেটা সেন্সিবল অ্যামাউন্টের বাইরে, তো সেটা অনেক মাস ধরে হতে থাকে। আর রাস্টিং অফ আয়রন এই জন্য আজকের বছরে কালকেরই 6 মাস 7 মাসের রিয়াকশন ধীরে ধীরে হতে থাকে। তো কিছু এটা স্লো রিয়াকশন বলে, এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলি স্লো রিয়াকশন। রিয়াকশন বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশন অনেক রকমের হয়, ভেরি ফাস্ট হয়, মানে মূলত এটাকে তুমি 4 রকমের আকারে ভাবতে পারো। একটা হচ্ছে ভেরি ফাস্ট, যেটা কিনা 10⁻⁻, এরকম 10 সেকেন্ড অর্ডারে হয়ে যায়, মানে খুবই কম, খুবই ফাস্ট রিয়াকশন সেগুলো রয়েছে। তারপরে রয়েছে ফাস্ট রিয়াকশন, যারা মোটামুটি তোমার সেকেন্ডের থেকে 10⁻³ সেকেন্ড এইরকম লেভেলের যারা হয়ে থাকে। আরেকটা রয়েছে তোমার মডারেট রেট অফ রিয়াকশন, তাদের রেট হচ্ছে মডারেট, মোটামুটি সাপোজ 1 মিনিট সেকেন্ডের অর্ডারে, এরকম 10 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট অর্ডারে, এরকম ঘন্টাও ঠিক না, তার একটু কম। একটা হচ্ছে স্লো রিয়াকশন, স্লো রিয়াকশনের আন্ডারে হচ্ছে এই ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম আছে। আর ভেরি স্লো রিয়াকশন, এরা হচ্ছে সেই ভেরি স্লো রিয়াকশন, 6 মাস 3 মাস, তো সেই ক্যাটাগরিতে এরা পড়ে।
দেখো কনসেপচুয়ালি মলিকুলার লেভেল থেকে বেসিক্যালি, এবং কোথাও ধরতে অসুবিধা হচ্ছে না তো যে এই প্রসেসগুলোতে কোনোভাবে কেমিক্যাল চেঞ্জ ফিজিক্যাল চেঞ্জ আমার বুঝতে অসুবিধা হচ্ছে কোনোভাবে? ঠিক আছে তো? না একদম না বুঝতে পারছি। একদম পরিষ্কার। হ্যাঁ, এই চ্যাপ্টারে কোনো কঠিনের কোনো প্রশ্নই নেই। এই চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার। কঠিনের তো কোনো বক্তব্য নেই চ্যাপ্টারে। প্রথমত ধীরে ধীরে মূল জায়গাটা ধরে বুঝে গেলেই বাস হয়ে যাবে। এরপরে আর একটা প্রসেস আছে, আমি এই প্রসেসটা করেই মোটামুটি অফ করে দিচ্ছি। পরের দিন আমি যেটা শুরু করব, যে কন্ডিশনস, যে কেমিক্যাল চেঞ্জেস হতে গেলে কি কন্ডিশনস বেসিক্যালি লাগে, এবং সেগুলো দেখবো যে প্রেশার, ক্যাটালিস্ট, সাউন্ড দিয়ে, লাইট, হিট, কোন কোন সোর্স অফ এনার্জি সাপ্লাই করে নানাভাবে করা যায়, এবং সেখানে কন্ট্যাক্টটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, সেগুলো। তারপর নানা রকমের টাইপস অফ কেমিক্যাল চেঞ্জ বেসিক্যালি বলবো, এবং সেখান থেকে নানা টাইপসের রিয়াকশনস চলে আসবে, এসে কম্বিনেশন রিয়াকশনস, এই 8 রকমের রিয়াকশনস মেনলি আছে। 8 রকমের রিয়াকশনই হায়ার ক্লাসে ইউজ হয়। তো ভালো করে সেটা সম্পর্কে ডিটেলসে জেনে নিলেই বেশ মোটামুটি আর অতটা কিছু প্রবলেম হবে না পরবর্তীতে। তো সেগুলো নেক্সট পর্যন্ত। আর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ফ্রিজিং অফ লিকুইডস টু সলিডস। এখানে এটা আমরা করছি যে ফ্রিজিং অফ লিকুইড টু সলিড। ফ্রিজিং করছি কোনো কিছু, আমরা জানি যে ফ্রিজিং করছি ওয়াটার থেকে আইস, খুব কমন এক্সাম্পল, নিজে ঘরেই করতে পারি। ওয়াটার থেকে আইস করলাম। এবার দেখো এখানে নো নিউ সাবস্টেন্স, কম পরিষ্কার, চেঞ্জ ইজ টেম্পোরারি, আইস থেকে ওয়াটার ইজিলি করতে পারো আর কি। নো চেঞ্জ ইন মাস অফ দ্য সাবস্টেন্স, তুমি এটাকে ওয়েট করে দেখতে পারো, আগে যেটুকু আইস ওয়াটার বসিয়েছিলে, হ্যাঁ ডেন্সিটি চেঞ্জ হতে পারে, সেটা আলাদা, ভলিউম চেঞ্জ হতে পারে, কিন্তু মাসের চেঞ্জের কথা বলা হচ্ছে এখানে। যে তুমি মাস তুমি দেখো যে আছে কিনা, চেঞ্জ হয়েছে কিনা, দেখবে না একই আছে। আচ্ছা, হ্যাঁ, আর এইটা ভুলভাল কথা সে আবার লিখে দিয়েছে, বেসিক্যালি হিট এনার্জি ইজ অ্যাবজর্ব যদি তুমি হচ্ছে করো, এবং উল্টো রিভার্স করলে পেয়ে যাবে। এটা আমি ওটা মানছি না। তো কেউ মাথার দিব্যি দেয়নি যে ফিজিক্যাল চেঞ্জ হতে গেলে এনার্জি, মানে প্রত্যেকটা প্রসেস আমি ধরে ধরে তোমাকে দেখাতে পারি, মানে সেন্সিবল হবে না, কিন্তু তুমি ক্যালকুলেশন করলে পাবে। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার আমি আইসটাকে এই রুমে রেখে দিলাম, জল হয়ে গেল, আমি কোথায় হিট দিলাম? ঠিক কিনা ব্যাপারটা, তাই তো? কিন্তু তুমি আরেকটু ভালো করে মাথা খাটিয়ে ভাবলে যে রুমের যে একটা থার্মাল হিট আছে, মানে থার্মাল টেম্পারেচার ধরো 25°C, সেই অবস্থায় একটা এনার্জি আছে, থার্মাল এনার্জি আছে, সেইটা কিন্তু ওই আইস অ্যাবজর্ব করে, সেটাও সাফিসিয়েন্ট ওর কাছে, ওকে মেল করার জন্য সাফিসিয়েন্ট। 80 ক্যালোরি রাখবে। আর রুম থেকে কত পাচ্ছে জানো? তুমি ক্যালকুলেট করে, আরটি বলা হয়, আর ইন্টু টি দিয়ে সেই এনার্জিটা ক্যালকুলেট করা যায়। আর হচ্ছে তোমার 8.314, তুমি ক্যালোরিতে চাইলেও করতে পারো, জুলে করছে এটা, ইন্টু হচ্ছে তোমার 300 কেলভিন। এটা মাল্টিপ্লাই করলে প্রায় তোমার হচ্ছে ওই ধরে 324, 240, একটু বেশি, 250 জুল। আর 1 জুল ইজ ইকাল টু কত হয়ে গেছে, সরি 1 ক্যালোরি ইজ ইকাল টু 4.2 জুল রাফলি ধরো। তো 1 ক্যালোরি ইজ ইকাল টু 4.2 জুল। তো ঠিক আছে, এটাকে তুমি ভাগ করতে পারো। আমি আরেকটা ইউনিটে জানি, সেটাকে কনভার্ট করে, আরটি তো, আর একটা ইউনিট মোটামুটি 2 ক্যালোরি, আর ইউনিট 1.987, তো 2 ধরছি, এদিকে 300, মানে 600 ক্যালোরি। 600 ক্যালোরি একটা টেম্পারেচার, মানে 300 ধরছি কারণ তোমার একটা 298 কেলভিন হয় ক্যালকুলেশন। তো 600 ক্যালোরি এনার্জি অ্যাভেলেবেল আছে। তোমার 1 গ্রাম আইসের দরকার কত? মাত্র 80 ক্যালোরি, তাই তো? অ্যাভেলেবেল আছে রুমের এনার্জিতে। আর কি রুমের আর এর সঙ্গে কি মাল্টিপ্লাই করে ধরে, এগুলো পরে শেখাবো কিভাবে করা যায়, হায়ার ক্লাসে আছে। তো তো 80 ক্যালোরি তো ভাসতে আসতে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ইজিলি সেটা মেল্ট করে যাবে। আরো ক্রিটিক্যাল অ্যানালিসিস আছে, এগুলোতে আমি আর যাচ্ছি না। এগুলো কোশ্চেন করলে তবে আমি বলে যেতে পারি, না দরকার নেই। তো ওয়াটার ইজিলি হচ্ছে আইস হতে, আমি তো কোনো হিট দিলাম না স্যার, ওয়াটার তো ইজিলি আইস হয়ে গেল, ভালো কথা, হিট দাও। এবার আইসকে ওয়াটার করো। এবার যখন তুমি সরি আইসকে ওয়াটার বলছি, ওয়াটারকে যখন আমি আইস করব, তখন কি করতে হবে? তখন তুমি আবার ভেসে পড়বে যে তো নর্মালি তো ওই টেম্পারেচার হচ্ছে না, তখন তোমাকে টেম্পারেচার কমাতে হচ্ছে, এবং টেম্পারেচার কমানোর রিজনটা হচ্ছে বেসিক্যালি যাতে করে ওই টেম্পারেচার কমালে যেটা হয় যে আমার এই টেম্পারেচার থেকে হিট ফ্লো এখন এদিকে হয়,
এরকম ব্যাপার। তাহলে হিট ফ্লোটাকে রিভার্স করে দিচ্ছ তুমি। আগে হিট ফ্লোটা হয়েছিল অ্যাটমসফিয়ার থেকে আইসে, আইস কিউবে হয়েছিল অ্যাটমসফিয়ার থেকে। তো এবার তুমি হিট ফ্লোটাকে রিভার্স করতে চাইছো। হিট ফ্লোটাকে রিভার্স করানোর জন্য তুমি কি করছো না, অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা কমাতে চাইছো, মানে যেটা তুমি ফ্রিজে করো আর কি, যে অ্যাটমসফিয়ার টেম্পারেচারটা কমাতে চাইছো, মানে জলটা যার আশপাশে থাকবে সেই এনভায়রনমেন্টের টেম্পারেচার কম, আর ধীরে ধীরে তখন ওয়াটার থেকে হিট রিলিজ হবে এবং আলটিমেটলি আইস হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, তাই তো? তো সেই হিট ফ্লোটাকে রিভার্স করছো। তো তো এটাও শুরু থেকে তোমার মনে হতে পারে যে ওয়াটার থেকে আইস করলাম, কোথায় আমি হিট সাপ্লাই করলাম, কোথায় গেন অফ এনার্জি হলো। যাই হোক, গেন অফ এনার্জি ইস্যুটা বইতে তুলেছে, কিন্তু এটা অতটা ফিজিক্যাল প্রসেসকে চিনতে খুব একটা সাহায্য করে না সেইভাবে। ঠিক আছে, তো এটা খুব পরিষ্কার। এরপর একটা আছে অ্যাডিশন অফ অ্যাসিড টু আয়রন। তো অ্যাডিশন অফ অ্যাসিড টু আয়রন হচ্ছে ডেফিনেটলি একটা কেমিক্যাল চেঞ্জ। কারণ অ্যাডিশন অফ অ্যাসিড টু আয়রন যদি শুধু মিক্স হয়ে বসে থাকতো তাহলে ঠিক আছে। অ্যাডিশন অফ অ্যাসিড টু আয়রন এটা হচ্ছে মিক্সড হয়ে বসে থাকছে না। অ্যাডিশন অফ অ্যাসিড সে H2SO4 দিতে পারো টু আয়রন, তো এই আর কি। তো আয়রন ছিল, H2SO4 ঢেলে দিয়েছে। এরকম করে দেখাচ্ছে যে এখানে কিছু আয়রনের মেটেরিয়াল পড়েছিল, আয়রন জিনিস, তার সঙ্গে কিছু H2SO4 ড্রপারে করে নিয়ে ড্রপ ড্রপ করে এখান থেকে ঢেলে দিচ্ছে। H2SO4 কি তৈরি হচ্ছে দেখতে পেলে যে এরপরে স্টেপে ওই যে এ ঢুকিয়ে দেখেছে যে পপ সাউন্ড করছে, বেসিক্যালি একটা ফ্লেম ঢুকিয়ে দেখেছে যে সেটা মানে অল্প হাইড্রোজেন গ্যাস আছে, তো তাই পপ সাউন্ড করছে, ফ্লেম একটা এর মধ্যে ঢুকানো আছে, পপ সাউন্ড করছে, কারণ হাইড্রোজেন গ্যাস বেসিক্যালি এখান থেকে ইভলভ হচ্ছে, সেটা ধরতে পারলো। আর এগুলো তোমাদের ডেমনস্ট্রেশন আর কি। তো এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, সেই সলিউশন থেকে এখন H2SO4 দেওয়া হয়ে গেছে, H2 বেরোচ্ছে এবং ধরেছে, তাই সে পপ সাউন্ড করছে। এখানে ডেফিনেটলি নিউ প্রোডাক্ট তৈরি হয়েছে, আয়রন আর আয়রন ফর্মে নেই, এটা কেমিক্যাল রিয়াকশন লিখে ফেলতে পারি আমরা চাইলে, Fe(H2SO4), সেখান থেকে FeSO4 প্লাস H2 এটা তৈরি হচ্ছে। তো এরা নেই, হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে এবং FeSO4 কনভার্ট হয়ে গেছে। তো ডেফিনেটলি এটা কেমিক্যাল রিয়াকশন, আর কেমিক্যাল রিয়াকশন মানেই তো সে ডেফিনেটলি একটা কেমিক্যাল চেঞ্জ, এখানে হিটেরও ইভলভ হবে, হিট তৈরি হবে, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য প্রোডাক্ট ফর্মড বেসিক্যালি সেটা ওভারঅল এর সামাপায় একই থাকবে, কিন্তু যেহেতু হাইড্রোজেন গ্যাস আকারে বেরিয়ে গেছে তাই তুমি দেখবে যে FeSO4 দিলাম, H2SO4 দিলাম, FeSO4 পাচ্ছি, যেটা খুবই অল্প সল্ট পাচ্ছি, কারণ হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে গেছে। এই ব্যাপার। তো নিউ প্রোডাক্ট ফর্মস হয়েছে, চেঞ্জের পার্মানেন্ট হয়েছে। হাইড্রোজেনের মধ্যে FeSO4 দিয়ে কেউ H2SO4 সিনথেসিস করে না। তুমি এটা বলছো স্যার রিভার্সিবল তো হয় রিঅ্যাকশনস, কিন্তু ওই পার্সিয়ালি ট্রুর মতো গল্প খানিকটা, যে এখানে কেউ H2SO4 সিনথেসিস করতে যায়, তুমি FeSO4 এর মধ্যে H2 পাচ্ছ, ইজিলি তুমি H2SO4 পাবে না। তো এটা একটা ইরিভার্সিবল টাইপ অফ রিঅ্যাকশন। তো যে রিঅ্যাকশন গুলো রিভার্স করা যায় না, ইরিভার্সিবল টাইপ অফ, বা যে চেঞ্জ গুলো অ্যাকচুয়ালি ইরিভার্সিবল, সেগুলোকে কেমিক্যাল চেঞ্জ বলে। তার মানে এই নয় যে রিভার্সিবল কেমিক্যাল চেঞ্জ থাকবে না, আছে কিছু কিছু আছে, সেগুলো পরে ভাবা যাবে, যেমন আসবে অর্গানিকের এরকম অনেক কিছু রিঅ্যাকশন, বেশি করে প্রোটনেশন গুলো, সেগুলো সব রিভার্সিবল। কিছু অ্যাডিশন রিঅ্যাকশন আছে সেগুলো রিভার্সিবল না চালে, তো সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু ইনঅর্গানিক রিঅ্যাকশনস যেগুলো, এই ধরনের রিঅ্যাকশনস গুলো যেখানে ইনঅর্গানিক মেটেরিয়াল গুলো হচ্ছে, সবই হচ্ছে ইরিভার্সিবল 99.99%। ইরিভার্সিবল, তো সেই কারণে এই জিনিসটা হবে। আর খুবই পরিষ্কার, এখানে এরকম বলার কিছু নেই, এবং ডেমনস্ট্রেশন করে তোমরা বুঝতে পারো, মানে সেই কারণে এগুলো সব ডেমনস্ট্রেশন আন্ডারে রাখা হয়েছে, সেই ধরনের চেঞ্জেস গুলো এখানে লেখা হচ্ছে, বোঝানো হচ্ছে। পরের দিন আমরা আরো নানা টাইপস অফ ওইতে কেমিক্যাল চেঞ্জকে ধরবো, এবং 8টা টাইপের কেমিক্যাল রিঅ্যাকশনস আছে সেগুলো স্পেসিফিক্যালি বুঝবো, এবং আমাদের হায়ার ক্লাসে কিছু কিছু টাইপ সেখান থেকে, মানে সব টাইপই আছে, অসুবিধা নেই, কিছু টাইপ বরাবর 8টা টাইপের রিঅ্যাকশন ডিটেলসে নানা রকম ভাবে পড়তে হবে, সেটাও রয়েছে। ঠিক আছে, তাহলে সেভ করে নিই, হ্যাঁ স্যার। রিভিউটা পেয়েও যায় যদিও। ক্লাসটা হচ্ছে ক্লাস ল ক্লাস 1 ও কোন ক্লাস দুটো ক্লাস, হ্যাঁ দুটো তিনটে করে ক্লাস, চ্যাপ্টারগুলো শেষ হয়ে যায়, কিছু লাগে না, 2 ঘন্টা করে পড়লে সাফিসিয়েন্ট। স্যার আপনি ওই গ্যাস লস ক্লাস 2 এর পিডিএফটা পাঠাতে পারবেন? ও পাঠিয়ে দাও, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও, ভুলে গেছি না। এটা কি ক্লাস, ওটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা ফিজিক্যাল চেঞ্জ আছে, হ্যাঁ হ্যাঁ। ফিজিক্যাল
ইনিকাল প্রপার্টি এক্সটেনশন নেই দেখি নিয়ে নিয়েছে, ঠিক আছে। দেখে নিতে হবে।